কি, আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, শেয়ার করছে এই জন্য তোমরা বুঝতে পারবো যে কোন ক্লাসে আমরা কি করাচ্ছি এবং কোনগুলো ডান। নেক্সট ক্লাসে আমরা প্যাসের উপরে এক্সাম নিব, সেটা হচ্ছে সেকেন্ড হাফে, রাইট? মানে 9:30 তো, সো আমরা 8টা থেকে 9:30টার মধ্যে নিব। আর 6:30 থেকে 8টা পর্যন্ত আমরা শেষ করব হচ্ছে আদার ইয়াগুলা। আজকে আমরা আইএস শেষ করব। ঠিক আছে, এটা বুঝা গেছে? আরো কোনো কোয়েশ্চেন? জাফিরা, বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক পারফেক্ট। ইউ। No problem. So আমরা let's start with oops. Screen to share off করতেছি একটা সেকেন্ড। স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। আচ্ছা, কেউ কি আমাকে একটু বলতে পারবা যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, আমরা তো কিছু কিছু বলছি অলরেডি, রাইট? যে সফটওয়্যার এজ এ সার্ভিস, SaaS, PaaS এন্ড এভরিথিং। সো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা কি, কেউ কি বলতে পারবা একটু? এনিওয়ান ক্যান ভলান্টিয়ার? ফাতেমা জোহরা আছো? ফাতেমা? ফাইয়াজ বলতে পারবা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা কি? স্যার এই টপিকটা আমার খুব একটা ক্লিয়ার না, সিন্স আমি লাস্ট ক্লাসটা ভালো মতন করতে পারিনি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে অবশ্য আমরা প্যাস পড়িয়েছিলাম, সো ইনফ্রাস্ট্রাকচার যে নতুন। আচ্ছা, ওকে, কেউ কি ভলান্টিয়ার করতে পারবা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা কি? যে বলতে পারবা তাকে 5 মার্কস দেওয়া হবে। সি আই নো, না আসলে আমরা মার্ক দিব না, জাস্ট জোকস অ্যাপার্ট। আচ্ছা বলো, খন্দকার শিশির তাদের বলো। So it's basically a তোমাকে cloud আগে একটু স্টপ করি। cloud. উই উইল নট গিভ ইউ 5 মার্কস, রাইট? বলো এবার। আমি Okay, জাস্ট খালি ভলান্টিয়ার করার জন্য আই ওয়াজ জাস্ট টেম্পটিং ইউ গাইস। বলো। no problem, sir. It's basically, sir, one of the cloud service model, and so a model we rent the whole infrastructure, including the network storage and everything. And here we pay as we like use the service. আচ্ছা, তুমি কি কোনো জায়গায় কাজ করো, or you're just a student? I'm a student. Okay, how do you know this infrastructure as a service? স্যার আমি যখন আমাদের মিড টার্মের আগে পড়েছিলাম এটা আইএএস, তারপর তিনটা সার্ভিস মডেলসই পড়েছিলাম তখন Really appreciate তুমি যেটা মনে রাখছো। Thank you very much. It's absolutely correct. মানে if I have the like if I have the authorities and everything to give you 5 marks, I will do that. But the answer is absolutely correct. So infrastructure as a service, আমরা আজকে একটু যখন ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের ভিডিওগুলো দেখবো, আজকে ভিডিওটা দেখার পরে ইউ গাইজ উইল আস্ক মি এ কোয়েশ্চেন, স্যার কেমনি কি, আগে তো একরকম বলছি, আজকে এটা কি হলো। সো ওইটা হচ্ছে আমরা ভিডিওটার পরে দেখাচ্ছি। So infrastructure as a service is commonly referred as IaaS, infrastructure as a service is a form of cloud computing যেটা ডেলিভার করতেছে ফান্ডামেন্টাল কম্পিউট নেটওয়ার্ক এন্ড স্টোরেজ রিসোর্সেস টু কনজিউমার অন ডিমান্ড, পে এজ ইউ গো যেটা বলতেছো, ওভার দ্য ইন্টারনেট অ্যান্ড পে এজ ইউ গো বেসিস। অন ডিমান্ড অ্যান্ড পে এজ ইউ গো ইটস মোর লেস দ্য সেম, বাট অন ডিমান্ডটা হচ্ছে যখন দরকার তখন তুমি পাচ্ছ। আচ্ছা, আমরা লেটস টেক 2 মিনিটস, আজানটা শেষ হোক।
কথা শোনা যাচ্ছে? জি স্যার। Okay, so let's share the screen. Right. So যেটা আমরা বলতেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা হচ্ছে তোমার কম্পিউট, নেটওয়ার্ক, স্টোরেজ, রিসোর্সেস, এবং যেটা কনজিউম করছো তুমি অন ডিমান্ড ওভার দ্য ইন্টারনেট, অফকোর্স ওভার দ্য ইন্টারনেট হইতে হবে, এন্ড পে এজ ইউ গো বেসিস, যেটা তোমার ইউজারকে এনেবল করে স্কেল আপ করার জন্য, স্কেল আপ অ্যান্ড অলসো স্কেল ডাউন। হ্যাঁ, এখানে একটাই বলতেছি আমরা যে আইএস এনাবলস এন্ড ইউজার টু স্কেল। হ্যাঁ, সবসময় একটা মাথায় রাখবা যে স্কেলটা হচ্ছে কোনো কোনো সময় স্কেল আপ অ্যান্ড স্কেল ডাউন। ওয়াই উই উইন বাই স্কেল আপ অ্যান্ড স্কেল ডাউন? স্কেল আপ তো হইতেই পারে, তাই না? যে আমার এখন একটা স্পাইক হয়েছে and we need our VM to launch, অথবা আমরা এডিশনাল ভিএম দরকার, আমরা স্কেল আপ করে নিলাম। এখন লেটস সে এটা অটোমেটিকও হইতে পারে, ম্যানুয়াল হইতে পারে। হ্যাঁ, সো এডাব্লিউএস এর ভাষায় এটাকে একটা কনসেপ্ট আছে অটো স্কেলিং, যেটা আমরা একবার বলছিলাম যে অটোমেটিক্যালি তুমি স্কেল করলা, এবং এই স্কেলটা হইতে পারে হচ্ছে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল স্কেলিং। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দ্য গুড ফিচার্স অফ ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস, যে হরাইজন্টাল ও ভার্টিক্যাল স্কেলিং হয়। এবং অটো স্কেলিং মিনস হচ্ছে তুমি কনফিগার করে রাখলা যে আমার সার্ভারের স্পাইক যদি এত হয় এবং থ্রেশহোল্ড যদি এই পোর্শন ক্রস করে, সার্ভার উইল লঞ্চ অটোমেটিক্যালি। মিনিং যে তোমার স্পাইক হলেই যে 99-100 হয়ে যাচ্ছে সিপিইউ মেমোরি ইউসেজ, অ্যান্ড ইউর সিস্টেম ইজ রানিং স্লো অথবা রানিং ডাউন অথবা 404 এরর দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তোমার যদি ফ্রন্ট ফেসিং অ্যাপ্লিকেশন হয়, তুমি কনজিউমার কাস্টমারকে সার্ভ করতেছো, সেটা তুমি পারবা না। সো মোস্ট অফ দি ই কমার্স, মোস্ট অফ দি রাইড শেয়ারিং, I shouldn't say most of the, I should say everyone, হ্যাঁ, বিকজ না হলে এটা সম্ভব না। So everyone is running on the cloud and have auto scaling, microservices, so on and so on. So auto scaling কি করছে? পার্টিকুলার সময়তে ভিএম লঞ্চ করে ফেলতেছে, এবং ভিএম এর যেটা তুমি কনফিগার করবে সেরকম ভিএম লঞ্চ করে পারপাসটাকে মিট আপ করতেছে। এখন ধরো তোমার রাতে 3টার সময় কোনো একটা, আমি একটা জাস্ট কেস বলতেছি বিকজ ইনফ্রাস্ট্রাকচারের সাথে এই বিষয়টা আমরা একটু ডিটেলস ডিসকাস করব, বিকজ ইনফ্রাস্ট্রাকচারের সাথে এই অটো স্কেলিং বা এই স্কিল সেট গুলা যায়। হ্যাঁ, আমরা প্ল্যাটফর্মের সময় আমরা একটু বলেছিলাম এই পোর্শনটা, বাট ইনফ্রাস্ট্রাকচার যায়। ধরো রাতে 3টার সময় তুমি, তোমার একটা স্পাইক হলো। স্পাইক মিনস হচ্ছে ট্রাফিক আসতেছে। ট্রাফিক মানে কি? আচ্ছা, আরো ক্লিয়ার করি। লেটস সে এখন কোভিড টোভিড নাই, এবং সামনের বছর রোজায় আমরা খুব লোকজন সেহরি খাইতে যাচ্ছি, তাই না? আমাদের একটা যে প্রথম 10টা রোজা কিন্তু বাসায় সেহরি খাই, তারপর 10টার পরের থেকে 11 নম্বর রোজা থেকে 27 নম্বর রোজা পরের গুলো আমরা সব সেহরিগুলা বাইরে খেতে চাই। তো সেহরির সময় দেখা যায় একটা হিউজ ট্রাফিক। সো সো নর্মালি ট্রাফিক থাকে স্লো, বাট সে তোমার একটা রেস্টুরেন্ট আছে, অথবা তুমি রেস্টুরেন্টে নতুন একটা সেহরির জন্য আনলিমিটেড পিৎজা অফার দিছো, যে পিৎজা এন্ড কোক। হ্যাঁ, তো সবাই সেহরির সময় পিৎজা খেতে যাচ্ছে। তো ওই সময় তোমার রেস্টুরেন্টের পিৎজা অর্ডার দেওয়া এন্ড এভরিথিং এ ইউ গট হিউজ ট্রাফিক এন্ড আদার্স, এবং তোমার এই প্রমোশনটা ওয়াজ লাইক এ বাম, লাইক হিট লাইক এ বম, লাইক সবাই এটাকে ইউজ করতেছে। তখন কি হবে? তখন তোমার ইনফ্রাস্ট্রাকচারের উপরে যে অ্যাপ্লিকেশনটা তোমার চলতেছে, লাইক তোমার ই কমার্স অ্যাপ্লিকেশন হতে পারে, অথবা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চলতে পারে, সেটা খুব বড় একটা ট্রাফিক আসতেছে, মানে অনেক লোকজন বাইরে দাঁড়ায় আছে, এন্ড ইউ আর দ্য টক অফ দ্য টাউন, যে ওই রেস্টুরেন্টে পিৎজা গুলো সুপার লো কস্ট, হেলদি, এবং ওইটা খাই সবাই সেরি করতে যাচ্ছে ওই রেস্টুরেন্টে। তখন তোমার রাতের 2টার সময় বা 3টার সময়, 4:45 বা 5টার সময়, 4:30, 4:45 বা 4:15টার সময় তোমার সেরির শেষ টাইম, সবাই 2টা থেকে যায় বসে থাকতেছে, অথবা 12টাতে বসতেছে। ওই সময় তোমার ওই ট্রাফিক গুলাকে, ওই ট্রাফিক মানে হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক, সার্ভারের ট্রাফিক, নট লাইক হিউম্যান তো সেটা লোকালি তুমি ম্যানেজ করছো, বাট ওই হিউম্যান গুলা তুমি অটোমেটিক করলা, যারা এই রেস্টুরেন্টে আসবে এবং অলরেডি আগে বুকিং দিবে, বুকিংটাকে তুমি একটা কিউ এর মাধ্যমে প্রসেস করলা। সো তখন তোমার ওই সময় ধরো কেউ, আমরা ম্যানুয়ালি স্কেল করতে পারি, ও আচ্ছা আচ্ছা এরকম প্রবলেম হয়েছে, সার্ভার ইজ রানিং লাইক
87% or 90, তো 100 হয়ে গেলে তো বন্ধ হয়ে যাবে, বাট কাস্টমার ইজ অন দ্য কিউ, তখন আমরা ম্যানুয়ালি সার্ভার বাড়ায় দিলাম, ম্যানুয়ালি স্কেল আপ করলাম। খেয়াল করে দেখো। আচ্ছা, তারপর এটা চলতে থাকলো হচ্ছে সেরি পর্যন্ত, লোকজন আসছে, লোকজন যাচ্ছে, লোকজন আসছে, লোকজন আসছে, লোকজন যাচ্ছে। তারপর সেরির পরে নামাজ যখন শুরু হচ্ছে, ফজর নামাজ এন্ড এভরিথিং, অনেকেই গল্প টল্প করতেছে, কিন্তু তখন তো আর খাওয়ার কিছু নাই, তখন মানুষ কিন্তু বাসায় চলে আসতেছে। সো লেটস সে 5:30 বা দিকে এটা আবার আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করতেছে। হ্যাঁ, তো তুমি ওই পার্টিকুলার সময়তে তুমি স্কেল আপ করলা, এন্ড দেন ইউ ক্যান স্কেল ডাউন টু নর্মাল এন্ড এভরিথিং। বাট তুমি ধরো মনে করতেছো যে না, আমার আসলে ভাই রেস্টুরেন্ট আমি চালাই, আই ডোন্ট হ্যাভ দ্য আইটি নলেজ এন্ড এভরিথিং, ইউ আর এ ক্লাউড সার্ভিস প্রোভাইডার, অথবা আপনি জানেন, আপনি আমাকে এই সার্ভিসটা উপরে অটোমেটিক করে দেন। সো ইদার দ্য সার্ভিস প্রোভাইডার উইল ডু দ্য ম্যানুয়াল, অথবা সার্ভিস প্রোভাইডার বললো যে ভাই রাত্রেবেলা 3টায় ভাই আপনারা না খাইতে যাইতেছেন, আমার তো অফিসের কাজ আছে, অথবা ম্যানেজ সার্ভিস এন্ড এভরিথিং। সো হোয়াট আই ডু ইজ লাইক, আমি অটোমেটিক্যালি প্রভিশন করে দিলাম, আমি বলে দিলাম এতগুলো সার্ভার লঞ্চ হবে এন্ড আদার্স। সো অটোমেটিক্যালি স্কেল আপ হইলো এবং ওই পার্টিকুলার সার্ভ করলো, এন্ড দেন 5:20 অথবা ওই সময়টাতে স্কেল ডাউন হয়ে গেল অ্যাজ পার দ্য নেচার অফ দ্য বিজনেস। তার মানে তোমার সিস্টেম অটোমেটিক্যালি স্কেল আপ এন্ড স্কেল ডাউন করলো। এখন ফর দ্য পেমেন্ট পোর্শন, লেটস সে তোমার প্রত্যেক রোজায় সেরিতে এই জিনিসটা হচ্ছে। তো তুমি যদি ধরো মাসের, ধরো এক্সাম্পল, মাসের জুন জুন মাসে জুনের 1 তারিখ থেকে তোমার সেরি শুরু, ধরো আমি একটা এক্সাম্পল দিতেছি। সো জুনের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের এটা দরকারই হয় নাই, এবং আমরা আগের থেকেই এটাকে প্রমোশনটা দিছি 20 তারিখ থেকে হিট করার জন্য, সরি 11 তারিখ থেকে হিট করার জন্য মার্কেট। সো 11 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ইট ওয়াজ লাইক ক্রেজি হবে আমাদের জন্য। তখন আমরা আমাদের সার্ভিস প্রোভাইডার করলাম, ভাই এই বিজনেস এখন কি করবো? তখন সার্ভিস প্রোভাইডার বলল ডোন্ট ওয়ারি, আমরা অটোমেটিক্যালি স্কেল আপ করলাম। বাট ওই 11 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যখনই আপনার এডিশনাল সার্ভার লঞ্চ হবে, খেয়াল করে দেখো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবা। সো এডিশনাল সার্ভার লঞ্চ হবে, ওই এডিশনাল সার্ভার লঞ্চের জন্য ওই পার্টিকুলার সময়তে, লেটস সে ইফ ইটস স্টার্ট লঞ্চিং ফ্রম 2টা থেকে 5:20, তো 2টা থেকে 5:20 এডিশনাল সার্ভারের জন্য আপনাকে পে করতে হবে, নট লাইক দ্য হোল মান্থ। সো যখন তুমি সামারি করবা বিলিংটা 1 থেকে 30 তারিখ জুলাই মাসের, তখন দেখবা 1 থেকে 10 তারিখ এক রকমের বিল, 11 তারিখ থেকে 30 তারিখ এক রকমের বিল, 11 থেকে 30 তারিখের রাত 2টা পর্যন্ত দেখবা সার্ভারের এক রকমের বিল, 2টা থেকে নতুন ভিএম লঞ্চ হয়েছে, নতুন ভিএম, নতুন ট্রাফিক আসতেছে, সেটার জন্য এক রকমের বিল সামারি করা আসছে। দ্যাট মিনস হচ্ছে তুমি তোমার পারপাসটাকে মিট আপ করলা। আচ্ছা, তারপর তুমি এরকম করলা, ঈদ পার করলা, তারপর তো সবাই নর্মাল, সবাই ভ্যাকেশনে যাচ্ছে, রেস্টুরেন্টে আর রাত্রেবেলা কেউ আসতেছে না, রাইট? বিকজ রাত্রেবেলা তুমি রেস্টুরেন্ট খোলা রাখতেছে না, বিকজ রোজা শেষ। তখন তুমি আবার দেখলা যে আচ্ছা ভাই, এটা তো 4 কোর 8 জিবি ছিল, বা 2 কোর 4 জিবি ছিল, অথবা 4 কোর 8 জিবি ছিল, লেটস লোয়ার ডাউন টু 4 কোর, সরি 2 কোর 4 জিবি, উই ক্যান ডু দ্যাট বিকজ ইটস রানিং অন দ্য ক্লাউড। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে এটা বুঝার? কে বলছিলেন না? স্যার আমি বললাম। হ্যাঁ ফায়াজ, তুমি কি এখন বুঝতে পারছো হোয়াট ইজ অটো স্কেলিং এন্ড এভরিথিং? জি স্যার, সো ফার বুঝতে পেরেছি। আচ্ছা, রাইট। অন্য কারো কোনো কোয়েশ্চেন? বিকজ ইটস ওয়ান অফ দ্য গ্রেট ফিচার্স অফ তোমার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এবং ক্লাউডের ক্ষেত্রে, এবং দ্যাট রিয়েলি মেড দ্য সার্ভিস প্রোভাইডার, ক্লাউড প্রোভাইডার অর দ্য কাস্টমার লাইফ ইজি। স্যার এটা কি বাই এনি চান্স একটু ডিফারেন্ট ভাবে আমি ইউজ করতে পারবো? ধরেন স্যার, ডিউরিং রমজান আমার ইফতারের সময় দেখা যাচ্ছে যে এরকম ডিমান্ডটা বেড়ে যাচ্ছে রাতের বেলা, বাট এরকমও তো আছে যে উই হ্যাভ 30 রমজানস, মানে 30টা ইফতারের জন্যই তো এরকম মানে সেম রকম রাশ থাকবে না। দেখা যাবে যে কোনো কোনো দিন একটু বেশি রাশ থাকবে, কোনো কোনো দিন একটু কম রাশ থাকবে। তো আমরা এই জিনিসটাও কি চাইলে কন্ট্রোল করতে পারবো যে আমার যেদিন বেশি ডিমান্ড থাকবে তখন আমার একটু এক্সট্রা নিলাম আমি, I don't know what that word is. হ্যাঁ, অফকোর্স তুমি দুইভাবে করতে পারবা, রাইট? লাইক তুমি এটাকে অটোমেটিক করে রাখতে পারবা। অটোমেটিক করে রাখলে দুই রকম, কোনো কোনো অর্গানাইজেশন আছে যে ভাই অটোমেটিক করতে চাই না, বিকজ আই ওয়ান্ট টু
track down all the costs and I have all the resources, হ্যাঁ, সো আমি রাত 2টা হোক 3টা হোক এন্ড এভরিথিং, এমন এমন অনেক অর্গানাইজেশন আছে আমরা গত বছর সেই সময় পর্যন্ত আমরা কাজ করছি। সো মানে আমি বলতেছি একটা, সো তুমি তখন ওটাকে ফুললি অটো স্কেলিংটাকে এনাবল করে রাখলা ওই রমজান মাসে। সো যখনই হোক এই অটো স্কেলিং হইতে পারে তোমার ইফতারের সময়, দেন অল দ্য টাইম, লাইক ইফতারের সময় আমরা একদম রোজাটা ভাঙতেছি, হ্যাঁ, তো আমরা খালি খাচ্ছি 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 খাচ্ছি, ইফতারের পর কেন উই গট টায়ার্ড, তাই না, একটু ন্যাপ নিতেছি এন্ড আদার্স, তারপর সেই ছাড়া কিন্তু আর খাওয়া নাই বা রাত্রে খাওয়া কেউ খায় না। সো এমনও হতে পারে তোমার অ্যাপ্লিকেশন বা তোমার প্রমোশন অনুযায়ী তাফিমুল আলম তোমার এটাকে একটু মিউট করতে হবে, হ্যাঁ, রাইট। সো এমন হতে পারে তোমার ইফতারের সময় তোমার অটো স্কেলিং স্টার্ট হইলো, আবার ইফতার পর্যন্ত গিয়ে এটাকে কন্ট্রোল হলো, আবার সেলির সময় হলো, বুঝছো? সো এটা তুমি দুইভাবেই করতে পারবা। এটা বেসিক্যালি জিনিসটা কি, বেসিক্যালি যে থ্রেশহোল্ড মানে হচ্ছে তুমি কনফিগার করলা যে আমার ট্রাফিক যদি লেটস সে 75% উপরে হয় তাহলে তুমি এতটা ভিএম লঞ্চ করবা, হুম, এবং এবং এটা যদি আবার ডাউন হয়ে 50 নিচে চলে যায় তুমি ভিএম গুলাকে স্কেল আউট করবা, মানে লোয়ার ডাউন করবা। আমি তোমাকে বুঝতে পারছি ভাইয়াস? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার তাহলে ইন দ্যাট কেস সব কোম্পানি এই অটোমেটেড ফিচারটা এনেবল করে রাখে না কি জন্য? মানে ইজ দেয়ার এনি, ডু উই হ্যাভ এনি ড্রব্যাক হিয়ার? না, উই ডোন্ট হ্যাভ এনি ড্রব্যাকস। ড্রব্যাকস হচ্ছে একটাই, তুমি যদি না জানো তাহলে তোমার হয়তো মনে হতে পারে যে এটা প্রাইস বেশি আসতেছে, হ্যাঁ, তুমি যদি ঠিক মতো করে অটো স্কেলিং কনফিগার করতে না পারো তাহলে সে করবে কি, খালি স্কেল আপই হয়ে যাইতে থাকবে, স্কেল ডাউন হবে না। সো ইউ হ্যাভ টু নো when to scale and when to scale up down. There is no drawbacks is only for the knowledge, one. সেকেন্ড হইতেছে যে তোমার অনেক কোম্পানি আছে যাদের রিসোর্স বেশি, মানে আমার মানে ম্যানেজ সার্ভিস বা সার্ভিস প্রোভাইডের জন্য ধরো আমরা 8 ঘন্টা করে ধরো কাজ করি না, সো 8 ঘন্টা 3 8 24, রাইট? সো 8 আওয়ার্স করে 3টা লোকই আছে এই সার্ভিস প্রোভাইড করে, তার জন্য তো আসলে ম্যানুয়াল রাখাও দরকার, ম্যানুয়াল রাখতেই পারে। সো এইটার জন্য আসলে কোনো ড্রব্যাকস নাই, অনলি ড্রব্যাকস ইওর নলেজ। জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এখানে আমরা যদি তোমাদের কথাগুলোকে একটু ব্রেকডাউন করি, সো IaaS enables end user to scale and resources, scale and shrink, মানে scale up and scale down as need basis, reducing the risk need of high upfront capital expenditure and own infrastructure, especially the spiky workloads যখন বেড়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে ইভেন দ্য নিউর কম্পিউটিং মডেলস লাইক কন্টেইনার সার্ভারলেস, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সো IaaS emerged as popular cloud computing model early 2010 এ প্রথম ধরো AWS IaaS এর কনসেপ্ট নিয়ে আসছে, তারপর 4 বছর বা 6 বছর পর Azure নিয়ে আসছে। Since that time it has become the standard abstraction model for many type of workloads. However, with the new technologies such as container, serverless, and related microservice application, infrastructure remain as the fundamental but more crowded field than ever. হ্যাঁ, সো আমরা এটা বুঝতে পারছি হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আমরা জাস্ট একটা ভিডিও দেখি সো দ্যাট তোমাদের কিছু কোয়েশ্চেন গুলা ক্লিয়ার হয়ে যাবে। আমার কি সাউন্ড শোনা গেলে আমাকে বলো। What's a better deal? সাউন্ড শোনা আছে? জি স্যার। ওকে, sounds good. Let's start from the beginning. Right. What's a better deal? Owning or leasing? Well, it depends. Infrastructure as a service is one of 3 main forms of cloud computing, alongside software as a service and platform as a service, providing virtualized computing resources over the internet. With infrastructure as a service, or IaaS, a third party hosts infrastructure components that are traditionally found in on-premise data centers, like servers, storage, networking hardware, and the virtualization layer, in a pay-as-you-go model. IaaS vendors also typically provide a range of services to accompany those components, like billing, monitoring, log access, security, backup, and disaster recovery. Compared to SaaS and PaaS,
IaaS involves the most investment and dependence on the cloud provider. IaaS generally suits workloads that are temporary, experimental, or might change unexpectedly. It's often easier, faster, and more cost-efficient to operate a workload than purchasing on-premise deployments. But IaaS is not without its drawbacks. It's common for users to misunderstand costs associated with their IaaS environment. It can be harder to manage and monitor through the vendor, and the workload's availability and performance are highly dependent on the provider's network availability and performance. There's more to know about cloud computing services. Click the link above or in the description below to compare the infrastructure as a service and platform as a service options on AWS, Azure, and Google Cloud. What cloud computing models does your organization employ? Let us know in the comments and be sure to hit that like button. Okay, wait a second. Let's read out Cody. Right, আমরা screen share. রাইট, সো আমরা এই ভিডিওটা দেখলাম। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? Anyone? Any question? No, sir. ওকে, পারফেক্ট। সো আমাদের আরেকটা সেকেন্ড ভিডিও আছে, দেন ডিটেলসের জন্য এখানে একটা ভিডিও আছে, তোমরা এটাকে চেক করে নিও, আমি স্লাইডটা শেয়ার করে দিব। আচ্ছা, এটা হচ্ছে প্রিভিয়াস স্লাইডস আমরা কিছু বলেছিলাম। সো আমরা যদি এখন আমরা অলরেডি উই ডান দ্য SaaS, অলরেডি উই ডান প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। সো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসে ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ এন্ড নেটওয়ার্কিং এটা ম্যানেজ বাই ভেন্ডর। এটা কি আমাকে কেউ বলতে পারবা যে ম্যানেজ বাই ভেন্ডর মানে কি? এনিওয়ান? So virtualization, server, storage, networking, এই পার্টটা তো রাইট? এই পার্টটা আমরা ইনফ্রাস্ট্রাকচারে কেন বলতেছি যে ম্যানেজ বাই দ্য ভেন্ডর, মানেটা কি? তার মানে যারা ভেন্ডর সাইড ওরা হচ্ছে কি এটা ম্যানেজ করতেছে বেসিক্যালি IaaS এর ক্ষেত্রে। যেমন অন্যান্য গুলোতে PaaS and SaaS এ বেসিক্যালি সবকিছুই ভেন্ডররা ম্যানেজ করতেছে। PaaS এ হচ্ছে কি ওই রান টাইম পর্যন্ত, আর IaaS এ ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং এগুলো হচ্ছে ভেন্ডরের দায়িত্ব। বাকি OS, মিডলওয়্যার, রান টাইম, ডাটা, অ্যাপ্লিকেশনস, এই পার্ট গুলো হচ্ছে ম্যানেজড বাই দ্য ক্লায়েন্ট দেমসেলভস। আচ্ছা, সো তুমি ভেন্ডর বলতে কাকে বোঝাচ্ছ? হু ইজ দ্য ভেন্ডর? Vendor are the people who provides the service, the IaaS cloud service. So cloud service provider কি ভেন্ডর? স্যার যারা কন্ট্রোল করছে ওরা, রাইট, যারা আবার বলো, যারা এই সার্ভিসগুলো একটা থার্ড পার্টি হিসেবে কন্ট্রোল করে দিচ্ছে স্যার। এক্স্যাক্টলি, রাইট। সো ক্লাউড সার্ভিস প্রোভাইডারও হচ্ছে ভেন্ডর, হ্যাঁ, যারা থার্ড পার্টি সার্ভিস। লাইক ধরো লেটস সে কেউ এখানে প্রত্যেকটা ধরো AWS বলো বা অ্যামাজন বলো অথবা লিনট বলো, যেটাই বলো না কেন, তাদের কিছু পার্টনার আছে। সো পার্টনার ওয়াইজ what they do is like they provide the services. এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, যেটা আমাদের অনেকগুলো কাস্টমার আমাদেরকে বলে যে আচ্ছা আমরা কি ডাইরেক্টলি AWS Azure থেকে সার্ভিস নিতে পারবো না? অফকোর্স নিতে পারবা, ইফ ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড এন্ড এভরিথিং ইউ ক্যান ডু দ্যাট। বাট ওয়ান থিং টু রিমেম্বার ইজ সামথিং, যে এটা তোমরা নিতে পারবো আমরা, কিন্তু নিলে যেটা হবে যে কোনো সময় আমাদের যদি অ্যাডিশনাল সার্ভিস লাগে, কোনো একটা প্রবলেম, কোনো একটা বাগ ফিক্সিং এন্ড এভরিথিং, তুমি এটাকে বলে প্রিন্সিপাল বা লেটস সে AWS বা Azure এর কাছ থেকে সাপোর্ট টিকিট রেজ করে সেটাকে সলভ করাটা ইটস আ এক্সপেন্সিভ ওয়ান। সেই জন্য পার্টনাররা করে কি, পার্টনার এখানে সার্টিফাইড পিপল থাকে, লং এক্সপিরিয়েন্স থাকে এগুলা কাজ করার, মাইগ্রেশন ম্যানেজ সার্ভিসে কাজ করার, এবং প্রবলেম সলভিং এ কাজ করার, তাদেরকে তারাই পার্টনার থ্রু হয়ে যায়।
এবং কোনো কোনো সময় তুমি যখন একটা প্রবলেম নিয়ে এডব্লিউএস বা অ্যাজুরের কাছে যাবা, তখন এডব্লিউএস অ্যাজুর বলে যে আচ্ছা তুমি কোন দেশে আছো? বাংলাদেশে। সো বাংলাদেশে উই হ্যাভ এই পার্টনার, let me hook up with you with one of the partner who is known as this service and everything, তখন তারা করে দেয়। এটার জন্য দুইটা সুবিধা হচ্ছে, এক হচ্ছে তোমার লোয়ার কস্ট অফ সার্ভিসেস এন্ড আদার্স, সেকেন্ড হচ্ছে পার্টনাররা লেটস সে তোমার ইটস লাইক গো টু মার্কেট টাইপের মতো। তোমার একটা কোম্পানিতে প্রবলেম হলো, ইউ ক্যান ইনভাইট দেম, বুঝাইলা এন ওরা প্রবলেমটা সলভিং এ কাজ করতে পারে, যেটা তোমার এডব্লিউএস বা অ্যাজুর অথবা অন্যান্য ক্লাউড প্রোভাইডারের ক্ষেত্রে তোমার জন্য প্লেনে ফ্লাইট করে আসাটা সম্ভব না। আর কোভিড ক্ষেত্রে তো সবই তো অনলাইন হয়ে গেছে। So since আমরা মানে আমরা means like the cloud creative what we have, আমরা হচ্ছে ধরো AWS and Azure এর পার্টনার, সো আমরা we provide AWS Azure services। এবং কোন কোন ক্ষেত্রে এরকমও হয় যে আমরা প্রোভাইড করছি বাট দেয়ার আর লেটস সে সাম বাগস থাকতে পারে বা কোনো আমার অ্যাডিশনাল সাপোর্ট দরকার, সো আমরা তখন AWS বা Azure এর পার্টনার হিসেবে তাদের সাথে কমিউনিকেট করা আমাদের জন্য ইজি, বিকজ উই হ্যাভ অ্যাকাউন্ট ম্যানেজার্স এন্ড এভরিথিং। সো কাস্টমারের ক্ষেত্রে আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর different people, ভাই আপনি আমার ক্লাউড সার্ভিস প্রোভাইডার, আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, ক্যান ইউ ডু ইট? অথবা আমরা কোনো একটা প্রবলেম হয়েছে, উই স্কেল, উই টক টু দ্য তোমার ক্লাউড প্রোভাইডার, বলবো না যে উই টক টু দ্য AWS and Azure and solve the problem। সো IaaS এর ক্ষেত্রে জানা তুমি যেটা বলছো অ্যাবসলিউটলি রাইট। সো ক্লাউড প্রোভাইডার গুলা এটাকে মেইনটেইন করতেছে টু হ্যাভ managed by the vendor and the virtual server storage and networking, but still application data and runtime middleware you are still owning of that। এইটুকু পর্যন্ত তো আমরা বুঝছি, রাইট? জি স্যার। ওকে, সো অন প্রেমিসিস এর ক্ষেত্রে দেখো সবগুলো ওরা করতেছে এবং SaaS স্প্ল্যাশ এর ক্ষেত্রে আলাদা করে করতেছে। এটা ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি টু নো ওয়্যার উই স্ট্যান্ড অন। আচ্ছা, IaaS is made up of collection of physical and virtualized resources that provide consumer with the basic building blocks needed to run application and workloads in the cloud। এই ওয়ার্ডটা কি কারো বুঝতে অসুবিধা আছে? গাইস, এইটুকটা কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। সো তাহলে কি থাকতেছে? বিল্ডিং ব্লকস এর মধ্যে তাহলে কি থাকতে? ফিজিক্যাল ডেটা সেন্টার। মানে ফিজিক্যাল ডেটা সেন্টার মানে হচ্ছে তুমি যদি কোনো একটা ফিজিক্যাল অন প্রেমিসিস ডেটা সেন্টারের মধ্যে তুমি ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস দিতে পারো ভার্চুয়ালাইজেশন করে, তুমি পাবলিক ক্লাউড মডেলেও তুমি ভার্চুয়ালাইজেশন করতে পারো। সো IaaS providers will manage the large data centers typically around the world that contain physical machines required power, various layer of abstraction top of them made available in user over the web। তার মানে হচ্ছে যে তুমি ফিজিক্যাল ডেটা সেন্টার বলতেছে, যেটা মানে তুমি যখন ক্লাউডের কথা বলতেছো, তাহলে ক্লাউডের মধ্যে ইটস সামওয়ান এলস ডেটা সেন্টার, রাইট? AWS যদি হয় AWS এর ডেটা সেন্টার, অ্যাজুর হলে অ্যাজুর ডেটা সেন্টার। বাট ক্লাউড বলতেই যে সবকিছু কোনো একটা ইনট্যাঞ্জিবল তা না, ইটস আ ট্যাঞ্জিবল, বিকজ ফিজিক্যাল ডেটা সেন্টার আছে, বাট তুমি দেখতে পাচ্ছ না ফিজিক্যাল ডেটা সেন্টার, তোমার জন্য এটা ইনট্যাঞ্জিবল, অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই তুমি কস্ট দিতেছো লোয়ার, বিকজ তোমাকে ওই সার্ভারের কস্টটাকে মেনটেন করতে হচ্ছে না, তুমি খালি যতটুকু কনজিউম করতেছো সেটার কনজিউমের প্রাইস দিতেছো। তো সেই জন্য তোমার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের যে ডেটা সেন্টারগুলো অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আছে, যাদেরকে আমরা ইন্টারনেট বা ওয়েবের থ্রু হয়ে কানেক্ট করতে পারতেছি, এবং এটা বেসিক্যালি ম্যানেজ অনেক লার্জ ডেটা সেন্টার মিলে হয়। কেউ যদি তোমাদের সময় থাকে, তোমরা সার্চ করতে পারো AWS ডেটা সেন্টার ইন আয়ারল্যান্ড অথবা AWS সিঙ্গাপুর ডেটা সেন্টার অর সামথিং, তখন তোমরা এই হিউজ ডেটা সেন্টার এর কথা বলতে দেখতে পারবা। হ্যাঁ, কম্পিউট 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 মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, টিপিক্যালি আন্ডারস্টুড এজ ভার্চুয়ালাইজড কম্পিউট। ভার্চুয়ালাইজড কম্পিউট রিসোর্সেস মানে কি? VM যেটাকে বলতেছি, ভার্চুয়াল মেশিনস অ্যান্ড এভরিথিং। সো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের কম্পিউটটা হচ্ছে ভার্চুয়াল মেশিনস, যেটা ম্যানেজ করে হাইপারভাইজার, and any user can have programmatically provision virtual instances with desired amount of compute and memory। তার মানে হচ্ছে তুমি এন্ড ইউজার, মানে তুমি আমি বা যারা ইউজার আছি, আমরা প্রোগ্রামেটিক্যালি এটা থাকতেছে, সো দ্যাট একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে আমাদের যখন দরকার তখন আমরা ভার্চুয়াল ইনস্ট্যান্সেস কে আমরা প্রভিশন করতে পারি। প্রভিশন মানে লঞ্চ করতে পারি এন্ড নিয়ে রাখতে পারি এন্ড লঞ্চ করতে পারি। তার মানে আজকে যদি আমি চাই আমার আয়ারল্যান্ডের ডেটা সেন্টার থেকে বা
বা আয়ারল্যান্ডের রিজন থেকে আমি এই ভিএমটাকে রান করবো, আই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, আমাদের অনেকগুলা কাস্টমার ছিল যারা হচ্ছে ইআরপি কাস্টমার দেয়, ইআরপি কাস্টমার, তারা এডব্লিউএস এ আমাদের কাছে সার্ভিস নিত। তো তারা বলে দিত, ভাই আমাকে অরিগন স্টেটে, মানে বুঝো ইউএস এর অরিগন স্টেটে আমাকে রিজনটা দিয়ে। তো এখন আমরা তাকে জিজ্ঞেস করতে পারছি, ভাই আপনি যে জানেন তো যে আপনি দূরে যাচ্ছেন, যেহেতু আপনার তো প্রত্যেকটা জায়গায় পিং করতে, অথবা আপনার যে হ্যাঁ পিং করতে, অথবা সার্ভার একটু স্লো হতে পারে, হ্যাঁ থ্রেশল, থ্রেশল তো বলবো না, যে পিং অ্যান্ড আদার্স, সে বলতে হয় কোনো সমস্যা নেই, বিকজ তুমি যত ইউএস এর দিকে যাবা তত প্রাইসিং কম। যার প্রাইসিং মানে কি, কিছু তোমার প্রাইসিং কম থাকে, সেটা ধরো তুমি যদি লার্জ ইনস্টেন্স নাও তাহলে আরো বেশি কম আসবে। বাট তুমি ধরো কাছাকাছি, যেমন সিঙ্গাপুরে গেলে যেরকম প্রাইস, অরিগন টরিগন গেলে তার থেকে তোমার কম প্রাইস। এবং তার যেহেতু ইআরপি সলিউশন, তার অত আহ, তোমার পিং অথবা এইসবের ঝামেলা নাই, কিন্তু এটা এন্ড ইউজার যারা তারা ইন্টারনাল রিসোর্সেস, কম রিসোর্সেস, সেই জন্য সে পয়সা বাঁচানোর জন্য অরিগন স্টেট নিত। সো তাহলে কিন্তু তুমি প্রভিশন করছো অরিগন স্টেটে, আমরা আমরা এখানে বাংলাদেশে বসে অরিগনে দিতেছি, অথবা কেউ বলতে ভাই জাপানে দেন, কেউ বলতে ভাই মুম্বাই রিজনে দেন, কেউ বলতে সিঙ্গাপুর রিজনে দেন। বাট নর্মালি সিঙ্গাপুর ইজ মাচ ইজি, বিকজ ডাইরেক্ট ফাইবার কানেক্টেড। আমাদের ওই যে যে পিং করা হয় অথবা যে প্যাকেটগুলো আমরা পাঠাই সেগুলো ইজিলি যায়। সো এই গেল হচ্ছে কম্পিউট। And then আসি হচ্ছে নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্কিং ইন দ্য ক্লাউড মিনস সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিং, যেটা ট্রেডিশনাল নেটওয়ার্কিং আর হার্ডওয়্যার থেকে ডিফারেন্ট। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এখন সবকিছু তো ভার্চুয়ালাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সবকিছু হচ্ছে সফটওয়্যার বেস হচ্ছে। হার্ডওয়্যার হলে তুমি যেমন সিসকো রাউটার, সিসকো সুইচ নিয়ে আসতেছো, ফায়ারওয়াল নিয়ে আসতেছো, এভরিথিং এভরিথিং সিসকো ছাড়াও এটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার হ্যাজ কেনা এক্সপেন্সিভ বিকজ ইটস হার্ডওয়্যার। সো এটাকে কাস্টমসে আসা, ইনস্টল করা, ওয়ারেন্টি, ঝড় বৃষ্টি, ফ্যান ট্যান, অনেক কিছু এর সাথে কস্ট অ্যাসোসিয়েট। বাট সেম সার্ভিসটা হার্ডওয়্যারে যখন সফটওয়্যার ডিফাইন হয়েছে, আমি সফটওয়্যার দিয়ে আমি সার্ভিসগুলো পেতে পারি। আমি হাইপারভাইজার দরকার, আমার লেটস লোড ব্যালেন্সার দরকার, আমার রাউটারের ভলিউমগুলো দরকার, আমি এটা ভার্চুয়ালাইজ অথবা সফটওয়্যার বেস হয়ে গেছে। এটার সমস্ত সুবিধা হচ্ছে প্রাইস কম, আমি যখন তখন প্রভিশন করতে পারি। আমার ওই এটাকে রান করার জন্য আমার এসি, ফ্যান অথবা ব্যাটারি অপারেটেড আইপিএস ইউপিএস দরকার নাই। সো লো কস্ট, বাট ডেফিনেটলি the same purpose is doing. স্টোরেজ, ডেফিনেটলি ইউ নিড এ স্টোরেজ। তুমি ডাটাগুলোকে রাখবা কোথায়? সো স্টোরেজের ক্ষেত্রে অনেক ধরনের স্টোরেজ আসতে পারে, ব্লক স্টোরেজ, ফাইল স্টোরেজ, অবজেক্ট স্টোরেজ। ব্লক আর ফাইল হচ্ছে কমন এবং ট্রেডিশনাল, এবং এখন ম্যাক্সিমাম অনেক জায়গায় ইউজ হয় পারফরমেন্স ডিস্ট্রিবিউট করার জন্য, অবজেক্ট স্টোরেজ দিয়ে ইউজ হয়। So these three object storage has thus become the most common mode of storage in the cloud, given that it's highly distributed and thus resilience. It leverage commodity hardware data HTTPS দিয়ে। তার মানে হচ্ছে তোমার যখন দরকার তখনই তুমি এটাকে কাজ করতে পারো, এবং এটা মোস্টলি কমন ইউজ ফর ক্লাউড ড্রিভেন প্রোডাক্টস এন্ড আদার্স। এবং এটাকে স্কেল করতেও তোমার ইসি হয় এবং পারফরমেন্সও ভালো। নাও আইএস কিভাবে কাজ করে? আইএস কিভাবে কাজ করে আমাদের এখানে একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা পরে দেখতেছি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? অল গুড? ওকে, হাউ আইএস ওয়ার্ক? আইএস বেসিক্যালি হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস মডেল। ক্লাউড ফাইয়াজ, আমি একটু মিউট করে দিই। সরি স্যার, ভুলে মিউট হয়ে গেছে। Not a problem. So IaaS provider কি করতেছে? So IaaS হচ্ছে মডেলে ক্লাউড প্রোভাইডার হোস্ট করতেছে তোমার ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্ট traditionally present in the on-premises data center, including server, storage, networking hardware, as well as the virtualizations. হ্যাঁ, সো এইগুলা হচ্ছে তোমার হোস্ট করছে ইনফ্রাস্ট্রাকচার গুলা, যার কম্পোনেন্ট গুলা হচ্ছে সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং, হার্ডওয়্যার। এটা ছাড়াও ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস অলসো সাপ্লাইজ এ রেঞ্জ অফ সার্ভিসেস টু accompany those infrastructure components. মানেটা কি? তুমি তো প্রথমে যেটা হইল সেটা হচ্ছে ক্লাউড প্রোভাইডাররা
ক্লাউড প্রোভাইডার হোস্ট করতেছে তোমার যে জিনিসটা আগে আগে ডেটা সেন্টারে করতো সেগুলো এখন ক্লাউডে করছে, যেটার মধ্যে কন্টেন্ট করছে সার্ভার, স্টোরেজ এন্ড নেটওয়ার্কিং। এটা ছাড়াও আরো কিছু ওয়াইড রেঞ্জ অফ সার্ভিসগুলা আইএস প্রোভাইড করে। তার মধ্যে হচ্ছে কি বিলিং, মনিটরিং, লগ অ্যাক্সেস, সিকিউরিটি, লোড ব্যালেন্সিং, ক্লাস্টারিং। আচ্ছা, কেউ কি বলতে পারবা ওয়াই উই কল বিলিং? এখন বিলিংটা কি কাজ করতেছে এই সার্ভিসটা? কারো কোনো আইডিয়া, মানে জাস্ট বলার জন্য? মানে বিলিং বলতে কি বোঝাচ্ছে এখানে? এনিওয়ান? আশিকুর রহমান আছো? জি স্যার। সো বিলিং বলতে কি বোঝাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসে? বলতে পারবা? না স্যার। আচ্ছা, তারপর মিম ইসলাম আসো? মিম আসো? Yes, sir. হ্যাঁ। সো তুমি বিলিং বলতে ক্লাউড সার্ভিস বা ইনফ্রাস্ট্রাকচার কি বুঝো? Um, sorry, sir. Sir, বলতে পারবো না, sir. আচ্ছা, ওকে। কেউ কি হেল্প করতে পারবা? জান্নাত বলতে পারবা? স্যার একটু কি আটা যেতে পারবেন এই যে স্লাইডটায়? Sir, is it talking about billing the clients? না। আর কেউ আসো বলতে পারবা? আচ্ছা, সো বেসিক্যালি বিলিংটা হচ্ছে কি? ওকে, দাঁড়াও, কি বলছো? হ্যাঁ, মুস্তাফা পারভেজ বলো। Sir, it's the amount of money you will be charged for using the cloud server on the end of the month. হ্যাঁ, তুমি কই ছিল আগে? One second. অলরাইট, গুড। এইটাই, দ্যাটস দি অ্যান্সার। বিলিং ইজ সামথিং যেটা তুমি কনজিউম করতেছো সার্ভিসগুলা, অ্যান্ড কতটুকু কনজিউম করছো। ওই যে আমি একটা অটো স্কেলিং, পিক আওয়ার, অফ পিক আওয়ারের কথা বলতেছিলাম না? সো ওই বিলিংটা হচ্ছে এই বিলিং। এই বিলিংটা হইতে পারে মান্থলি, অলওয়েজ ইটস আ মান্থলি বিলিং, বাট তুমি রেগুলারলি এটা দেখতে পারো যে আচ্ছা আমি আজকে আমার আমার তারিখ হচ্ছে 23 তারিখ, সো 23 তারিখ পর্যন্ত কতটুকু বিল হয়েছে সেটা তুমি দেখতে পারো। সো এটা এই বিলটা হয়, এবং কোনো কোনো সার্ভিস আছে যেটা তুমি আওয়ারলি বিল করতে পারো, আওয়ারলি রান করতে পারো, পার সেকেন্ড করতে পারো, আর মান্থলি তো আছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। সো দ্যাট ইনক্লুড তোমার বিলিং। মনিটরিং মানে তোমার সিপিইউ, মেমোরি কতটুকু বাড়তেছে, প্রবলেম হলে কি হচ্ছে, অল সর্ট অফ মনিটরিং পুরো একটা ড্যাশবোর্ডের মাধ্যমে আসতেছে। এবং তোমার লগ অ্যাক্সেস মানে হচ্ছে তোমার লগগুলোকে তুমি কিভাবে ডিফাইন রাখতেছো, অ্যান্ড তোমার লগগুলোতে তুমি যখন অ্যানালাইসিস করবা, নর্মালি তোমার একটা সার্ভিস যখন ঠিকমতো কাজ করে তখন সেই লগগুলো কি, ও আচ্ছা সার্ভিস প্রভিশন ওকে এন ওকে। বাট কোনো সময় প্রবলেম হলে তুমি ইনভেস্টিগেশন করতে তোমার কাজ করে। এবং যেহেতু আমরা যারা ওই যে থাকে না, আমরা সিরিয়াল টিরিয়ালে বলি না, অথবা মারা যাওয়ার পরে পোস্টমর্টেম বলে না, সো এরকম কোনো প্রবলেম হলে আমরা উই কল দ্য সেম টার্ম যে উই নিড টু ডু দ্য পোস্টমর্টেমস। অ্যান্ড পোস্টমর্টেমসটা কীভাবে করবা? ধরো কোনো একটা পোস্টমর্টেম মানে হচ্ছে কোনো একটা অকারেন্স হয়ে গেছে, কোনো একটা প্রবলেম হয়ে গেছে। সো দেন দ্য লগ উইল টক, মানে লগের মধ্যে তুমি দেখলে আসা কোন জায়গাতে কি অ্যান্ড এভরিথিং, ডিডস অ্যাটাক হয়েছে, অমক হয়েছে, তমক হয়েছে, লগ উইল টক। Security, load balancing, clustering, as well as storage resiliency such as backup, replication, and recovery. These services are policy-driven, enabling IaaS users to implement greater level of automation and orchestration. Policy-driven মানে তুমি বলতে পারো যে আমার এই পলিসি ভাবে কাজ করবে, এই একদিন কাজ করবে, এই ইয়া করবে, সো অল থিংস আর পলিসি ওয়াইজ। এবং এটা কি করবে? এটা আইএস ইউজারগুলোকে তোমার গ্রেটার লেভেল অফ অটোমেশন এন্ড অর্কেস্ট্রেশন মানে তুমি কিভাবে একটা পর একটা কাজ করতে পারবে, সো ইনফ্রাস্ট্রাকচার টাস্কগুলোকে অ্যাসাইন করতে পারবে। ফর এক্সাম্পল, an user can implement policies to drive load balancing to maintain application availability and performance. Next we have ধরো বলো ফাইজ। স্যার, মনিটরিং এর মধ্যে কি বিলিং ও পড়ে? লাইক আমি বিলিংটা যে আমার কস্টটা কতটুকু ইনক্রিজ হয়েছে আমি ইউজ করার উপর,
এই জিনিসটা যে মনিটর করছি এটাও কি মনিটরিং এর মধ্যে পড়ার কথা না স্যার? এটা মনিটরিং মধ্যে পড়ে, বাট বিলিং বলতে আমরা বিলিং এন্ড মনিটরিং করতেছি। বিলিং এন্ড মনিটরিং মানে হচ্ছে বিলিং এর মধ্যে তুমি বিল রিলেটেড সবকিছু তুমি মনিটর করতে পারতেছো, দ্যাটস আ বিলিং অর বিলিং আর মনিটরিং। আবার শুধু মনিটরিং হচ্ছে তোমার সিপিইউ মেমোরি ইউসেজ কত, বুঝতে পারছি, সিপিইউ মেমোরি র্যাম ইউসেজ কত, স্পাইক হয়েছে কয়টার সময় স্পাইক লো হয়েছে, কয়টার সময় অটো স্কেলিং হচ্ছে, তোমার সিস্টেমের হেলথ। হোয়াট ইজ হেলথ? হেলথ মানে হচ্ছে তুমি আর ইউর সিস্টেম ইজ ইন দ্য গুড হেলথ, মানে সিপিইউ 30%, মেমোরি 40%, ইটস আ গুড হেলথ। তোমার সিপিইউ ইজ নট এ গুড হেলথ, সবসময় কিছু একটা অ্যাপ্লিকেশন রান করলেই 80% হয়ে যাচ্ছে, কোনো একটা অ্যাপ্লিকেশন চালালে 75 হয়ে যাবে, দুপুরের দিকে আসে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাকে না যে আমার ব্লাড প্রেশার স্যার 6টার পর বেড়ে যায়, 6টার পর বেড়ে যায় কেমন, সার সময় সবাই বাসায় যাইতেছে, বাট নর্মাল ব্লাড প্রেশার 6টার পরে বেড়ে যাচ্ছে, সো ইউর হেলথ ইজ নট গুড। তখন সে করবে কি, তখন তোমাকে মনিটরিং এর মধ্যে রাখবে। সো অল কাইন্ড অফ মনিটরিং লাইক সিপিইউ মেমোরি হেলথ অ্যান্ড এভরিথিং, সেগুলো মনিটরের মধ্যে পড়ছে, বিলিং গুলো আছে বিলিং এর মধ্যে। আমি কি বুঝতে পারছি? জি স্যার, দ্যাট মিনস বেসিক্যালি আমার বিলিংটা মনিটরিং এর মধ্যে পড়ছে, বাট আমরা শুধু মনিটরিং যখন বলছি তখন ওটার মধ্যে আমরা বিলিং মনিটরিংটা ইনক্লুড করি না ইউজুয়ালি। এক্স্যাক্টলি, ওটার মধ্যে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের হেলথ, সিপিইউ মেমোরি র্যাম আদার জিনিসগুলো থাকতেছে। সো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের কাস্টমাররা কিভাবে অ্যাক্সেস করছে, অ্যাক্সেসের রিসোর্স অ্যান্ড সার্ভিসেস থ্রু ওয়েন, অথবা such as internet, অথবা can use cloud provider services to install remaining element of service stack. For example, the user can log the IaaS platform to create virtual machines, install operating system in virtual VMs, deploy middleware such as database, create storage buckets and the workloads for backup, install enterprise workloads into VM and everything. Customer can then use the provider services to track cost, monitor performance, balance traffic network, troubleshoot, manage disaster recovery and everything. এই জিনিসটা হচ্ছে এইটুকটা কেউ, দাঁড়ো একটা সেকেন্ড একটু লো করি, এটা কেউ বলতে পারবে আমাকে, মানে এইটুকটা কি বলতেছে, কেউ কি বুঝাইতে পারবা, his or her own language? Anyone? কেউ আসো? Anyone? ফাতেমা জোহর আসো? ফাতেমা জোহরা? আকরাম হোসেন আসো? জি স্যার। আচ্ছা, এইটুকু কি বলতে পারবা দেখে কি বলতেছে? এটা তো ইংলিশে লেখা, তুমি কি বাংলায় বুঝাই বলতে পারবা? বা যে বলেন না, একটু বাংলায় বলেন ভাই, মানে একটু বুঝাই বলো যে কি বলতেছে। স্যার স্যার বুঝাতে পারবো না। আচ্ছা, তুমি কি বুঝাতে পারবা একটুটা? স্যার, সো ক্লাউড কম্পিউটিং এর যে মডেলটা ওইটা ফলো করতেছে, যেমন সবকিছু ওই ইন্টারনেটের দ্বারা ও অ্যাক্সেস করতে পারতেছে কাস্টমার আইএস এর, এবং ওখান থেকে সেট আপ করতেছে যে মানে ক্লায়েন্টের যে রেসপন্সিবিলিটিস গুলো ওইটা ওখান থেকে ইয়া করতেছে। আচ্ছা, আর আর কিছু? লাইক স্যার এই যে এক্সাম্পলস দেওয়া আছে, ইনস্টলিং অপারেটিং সিস্টেমস ইনটু দ্য ভিএম, অর লাইক জাস্ট ক্রিয়েটিং virtual machines and backing up and stuff. And create storage buckets for workloads and backups. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আমি একটু তাহলে এক্সপ্লেন করছি। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের কাস্টমাররা প্রথমে আসো, আমি কিভাবে এটাকে অ্যাক্সেস করতে পারবো? আমি অ্যাক্সেস করতে পারবো থ্রু আ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান, সাচ এজ ইন্টারনেট গেল। আমি অ্যাক্সেস করলাম, করার পরে কি করছো তুমি তখন, ধরো এই অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস করার মধ্যে আমি তো অ্যাক্সেস করলাম ক্লাউডে,
তার মধ্যে ক্লাউডের মধ্যে কি স্ট্যাক থাকতেছে? স্ট্যাক থাকতেছে যে একটা কাস্টমার বা একটা ইউজার লগ ইন করতেছে iOS প্ল্যাটফর্মে, ক্রিয়েট দেখতেছে যে আমি একটা লগ ইন করার পর আমি একটা জায়গা পাইছি, মানে আমি একটা হোয়াট শুড আই সে, আমি ধর একটা বলেন একটা জমি পাইছি। এখন জমিটা আমাকে বলে দিচ্ছে যে ভাই তুমি লগ ইন করছো, তোমার জমিটা হচ্ছে এরকম 5 কাঠার মধ্যে। তখন তুমি করছো কি, প্ল্যান করে বাসা বানাইতেছো। সো তোমাকে একটা এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে, দেওয়ার পর তুমি বলে যে আচ্ছা ফাইন, লেটস ক্রিয়েট এ ভিএম। আমি একটা 2 কোর 4 জিবির একটা ভিএম ক্রিয়েট করি, আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করি ওই ভিএম এর মধ্যে, আমি আমার মিডল ওয়্যারটা ইনস্টল করি, such as ডেটাবেসটাকে ইনস্টল করতেছি এবং স্টোরেজ বাকেট ইনস্টল করছি, সো দ্যাট দ্য ওয়ার্কলোডস, আমি তো সব ডেটাগুলো তো আর আমার জেপিজি ছবিগুলো তো আর ডেটাবেসে রাখবো না, আমি স্টোরেজ বাকেটের মধ্যে রাখতেছি অত ইনফরমেশনগুলো এবং ব্যাকআপ নিতেছি, সো দ্যাট আমার ভিএমটা পুরোপুরি রান হইতেছে এবং কাজ করতেছে। কাস্টমার ক্যান দেন ইউজ প্রোভাইডার সার্ভিসেস টু ট্র্যাক কস্ট। ওই যে তারপর কি হচ্ছে, আমার ভিএম টিম লঞ্চ হয়ে গেল, আমি কাস্টমারকে এই ভিএম লঞ্চ করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম, ডেটাবেসটা ইনস্টল করলাম, মিডল ওয়্যার মানে এপিআই টিপিআই কানেক্ট করে সার্ভারটা লঞ্চ করে কাস্টমারকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। কাস্টমার হয়তো এখন যদি চায়, অথবা কাস্টমার বলতে পারে ভাই আমি এগুলোর মধ্যে যেতে চাই না, বিকজ আমি আপনাকে পয়সা দিতেছি, ইউ ডু দ্য মনিটরিং অ্যান্ড এভরিথিং, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ওয়ান্ট মাই সিস্টেম টু বি আপ অ্যান্ড রানিং, আমি বিজনেসে ফোকাস করব, ইনফ্রাস্ট্রাকচার আইটি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তখন প্রোভাইডাররা করবে কি, এটাকে মনিটর করা, অপটিমাইজ করা, ব্যালেন্স ট্রাফিক করা এন্ড এভরিথিং, ইভেন দ্য কস্ট অ্যাজ ওয়েল। যে হয়তো প্রোভাইডার বলছে যে দেখেন আপনার প্রত্যেক মাসে $100 করে আসতেছে, লেটস আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাট দেখেন দুইটা আপনার এই ভিএমএ দেখছি প্রত্যেক বছরের পর মানে মাসের পর মাস বা 3 মাস আমি মনিটর করে দেখতেছি আমরা, বা 6 মাস মনিটর করে দেখতেছি এই ভিএমটা শুধু শুধু আমরা বাড়তি ভিএম আপনারা আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন। সো লেটস লোয়ার ডাউন দ্য ভিএম। আপনার 4 কোর 8 জিবি দরকারই নেই ভাই, আপনি 2 কোর 4 জিবি দিয়ে শুরু করেন, অথবা 1 কোর 2 জিবি দিয়ে শুরু করেন। আপনার যখন আপনি দরকার, এটা আপনাকে আমরা আগেও বলছিলাম, বাট আপনি বলতেছেন আপনার সফটওয়্যার ভেন্ডর 4 কোর 8 জিবি ছাড়া যাইতে চায় না, কিন্তু দেখেন it's a useless of money. So let's do for 1 কোর 2 GB or 2 কোর 4 GB, rather 4 কোর 8 GB. And let's monitor. আপনার যদি কোনো কারণে আপনি আটকায় যান বা স্লো হয়, আমরা তা আপ করে দেবো। সেইভাবে তুমি কষ্ট কমাইতে পারো। And there are a lot of companies বাইরে, এবং লাকিলি উই ওয়ার ওয়ার্কিং উইথ ওয়ান অফ দ্য ইউএস কোম্পানিজ, তারা হচ্ছে কস্ট অপটিমাইজেশন করে, তাদের সার্ভিসই হচ্ছে কস্ট অপটিমাইজেশন। বাট বাংলাদেশের মার্কেটে ওইটাকে আমরা খুব বেশি ফিট খাইতে পারি না, এই জন্য তাদের মিনিমাম কস্ট হইতে হবে $25,000 পার মান্থ। সো বাংলাদেশে তখন যখন আমরা কাজ করতাম 2016 অনওয়ার্ডস অথবা 2018-এ $25,000 পার মান্থ আমরা খুব কম কাস্টমারকেই পাইছিলাম। এখন হয়তো অনেকগুলো কাস্টমার ইনফ্যাক্ট হয়তো এর থেকে বেশি দেয়। হ্যাঁ, সো দ্যাটস ওয়ান অফ দি ঠিক। এটা কি বুঝা গেছে? আমি কি বুঝতে পারছি? রাইট, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে প্রোভাইডারগুলো কি কি কাজ করছে। সো প্রোভাইডারের মধ্যে অনেকগুলো প্রোভাইডার আছে, লাইক AWS IaaS এর জন্য বেস্ট, গুগল ক্লাউড দিচ্ছে GCP, অথবা তোমার Azure-ও আছে এই ক্ষেত্রে। সো বিজনেস মাইট হ্যাভ অফ দ্য ডিপ্লয় দ্য প্রাইভেট ক্লাউড, বিকাম দ্য ওয়ান অফ দ্য প্রোভাইডার অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। আচ্ছা, এখন আমরা প্রস এন্ড কনস বলতেছি। Organization choose IaaS because of easier, faster, most cost-effective workloads করার জন্য, যেখানে buy, manage, support সবগুলাই থাকতেছে। With the IaaS, a business can simply rent or lease for infrastructure from another business. So infrastructure as a service is an effective model for workloads that are temporary, experimental, and that change unexpectedly. For example, if a business is developing a new software product, it might be cost effective to the host and test the application for IaaS providers. Once the new application is tested, reflected, so in-house developmenটের ক্ষেত্রে এটা ইজি। তার মানেটা হচ্ছে কি, দ্য ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের মডেলের ক্ষেত্রে ওয়ার্কলোডগুলা দ্যাট আর টেম্পোরারি, তোমার মানে হয়তো তোমার দরকার বা দরকার না, বা কোনো কোনো সময় তোমার টেস্ট করার দরকার। টেম্পোরারি মানেটা হচ্ছে, ধরো তুমি একটা জিনিস টেস্ট করতে যাচ্ছ, যখন তুমি একটা ভার্চুয়াল মেশিন নিলা, নিউরো টেস্ট, তারপর তোমার সেই মেশিন দরকার না, ইউ ডিলিট দ্য মেশিনস, ক্যান ডু দ্যাট। অথবা তুমি চাচ্ছ একটা এক্সপেরিমেন্টাল করতে, আমি একটা নতুন এআই
প্যাকেজ নিয়ে কাজ করতেছি এন্ড আই ওয়ান্ট টু এক্সপেরিমেন্ট। আমি একটা হাই কনফিগারেশন একটা সার্ভার নিলাম, টেস্ট করলাম, ডান হয়ে গেছে, আমি আমার সার্ভার ডিলিট করে দিলাম বিকজ আমার ব্যাক এন্ডের কোডিংয়ে উই হ্যাভ টু ফিট ইট। বাট আমরা ক্লাউডে গিয়ে দেখলাম যে হ্যাঁ, থিংস আর রানিং ফাইন আর থিংস আর নট রানিং ফাইন, এক্সপেরিমেন্টাল, উই ক্যান অলসো ডু দ্যাট। অথবা আমাদের যখন বিজনেসের দরকার আমরা সেভাবে কস্ট কস্ট ইফেক্টিভ ওয়াইজ আমরা সেটাকে আপ করতে পারি, ডাউন করতে পারি, ইনহাউস ডেপ্লয়মেন্ট করতে পারি, যেটার জন্য একটা লং টার্ম কমিটমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। আবার মান্থলি তো আমরা পয়সা মানে মান্থলি তো আমরা একটা পেমেন্ট করছি ডলারে। সো কোনো সময় তোমার 1 বছর এবং 3 বছর, 2 বছর নাই, 1 বছর বা 3 বছরের জন্য আমাদেরকে রিজার্ভ অথবা কমিটমেন্টের একটা ব্যাপার থাকতেছে। রিজার্ভ আর কমিটমেন্টটা হচ্ছে যে তুমি 1 বছর যদি যাও, তুমি মাসে মাসে পয়সা দিলা সেটা ঠিক আছে, কিন্তু তুমি বললা যে ভাই আমি 1 বছরের জন্য আমি AWS বা Azure সাথে থাকতে চাই। হ্যাঁ, আমার 1 বছরের বিজনেস যেরকম দেখতেছি আমার 1 বছর এরকমই চলবে। সো হোয়াট নরমাল মান্থলি বিলিং থেকে 25% টু লেটস সে 15 to 25%, 15-20% পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে। হ্যাঁ, টোটাল অন ডিমান্ড মানে মান্থলি কস্ট থেকে। তুমি বলো যে না আমি 3 বছরের জন্য রিজার্ভ করতেছি। তো 3 বছরের জন্য যখন তুমি রিজার্ভ করবা বা কমিটমেন্টে যাবা তখন আরো 30-35% কস্ট কমে যাচ্ছে এবং তখন ভিএম এর কস্টগুলা কমে যাচ্ছে, কিন্তু ভিএম এর কস্টগুলো তুমি একবারে মান্থলি দিতে পারো অথবা একবারে কষ্ট দিতে পারো, বছরে একবারে তুমি দিয়ে দিলা সেটাও করতে পারো, অথবা মান্থলি মান্থলি ভাগ করতে পারো। বাট স্টোরেজের ক্ষেত্রে যেহেতু স্টোরেজটা তোমার কনজিউমের উপরে, খেয়াল করে দেখো স্টোরেজটা কনজিউম, তুমি যত বেশি কনজিউম করবা তত বেশি তোমার পয়সা দিতে হবে, অত কনজিউম না করলে পয়সা লাগতেছে না। সেক্ষেত্রে স্টোরেজটা কোনো সময় কমিটমেন্টের মধ্যে পড়ে না। ভার্চুয়ালাইজেশন বা ভার্চুয়াল মেশিনগুলো কমিটমেন্টের মধ্যে পড়ে এবং আদার সার্ভিসগুলো পড়ে। সো ইন জেনারেল ইটস এ পে অ্যাজ ইউ গো মডেল, যেটা আমরা আগেই বলছি। তো তখন যখন তুমি একটা ক্লাউড সার্ভিস, ক্লাউড বিল্ড একটা অ্যাপ্লিকেশন রান করাবা এবং যেটা অন প্রেমিসেসের জন্য সেটা করাটা টাফ, সেই ক্ষেত্রে স্কেলেবিলিটির ক্ষেত্রে তুমি সেটাকে তুমি ক্লাউডে রাখতেছো। কিন্তু when a business cannot use a third party provider, say public cloud built on premises that can still offer control and stability of infrastructures through the cost benefits no longer apply। মানে হচ্ছে কোনো সময় তোমার যখন তুমি পুরোটাই নিজেরা করতেছো অথবা অন প্রেমিসেস করছো তখন তোমার কিন্তু কস্ট বেনিফিট আসলে অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু তুমি যদি সার্ভিস প্রোভাইডারকে দাও এবং সার্ভিস প্রোভাইডার দিলে তুমি হয়তো তোমার হেডেক অ্যান্ড এভরিথিং একটা ভালো প্রাইসিং মডেলে তুমি করতে পারছো। বাট এই যে ফ্লেক্সিবিলিটি, পে অ্যাজ ইউ গো সব কিছু ছাড়াও কিছু সময় এটা দ্যাটস আপ, আমি আগেরগুলো যেগুলো শুনলাম প্রস। কনস হচ্ছে তোমার সাম বিজনেসের ক্ষেত্রে যেটা হয় ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসে প্রাইজিং ইজ এক্সট্রিমলি গ্র্যানুলার। মানে হচ্ছে তোমার ওই ব্রেকডাউন করা, অনেকে মানুষে বুঝতে পারে না, অনেকে সার্ভিসগুলা ধরো লেটসে অটো স্কেলিং কনফিগার করছে কিন্তু স্কেল আউট করার কনফিগার করে নাই, সার্ভিস বেড়েই যাচ্ছে, পয়সা দিতেছে, মনিটরিং নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই, বোঝার ক্ষমতা নাই। তারা করে কি তাদের জন্য কস্টটাকে একটা আনপ্রেডিক্টেবল হয়। সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ম্যাটার্স, হ্যান্ডস অন ম্যাটার্স। সো ওই বিলগুলা বা বিল শকে তারা চলে যায়, তারা বলে যে ভাই ক্লাউড সার্ভিসে যায় না, এটা একটা বাজে সার্ভিস, কস্ট বেশি অ্যান্ড এভরিথিং। বাট এখনকার জামানায় এই জিনিসটা নাই, বিকজ সবাই মোটামুটি প্রোভাইডারকে চিনে জানে অ্যান্ড এভরিথিং, বা পার্টনারকে চিনে জানে অ্যান্ড এভরিথিং। এরা ছাড়াও যারা যদি নিজেরা করে, যে একটা কোম্পানি বলে ভাই আমার এখানে রিসোর্স আমি ইনবিল্ড বানাবো, আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর এ পার্টনার অর দ্য প্রোভাইডার্স, তারাও এই জিনিসটা আস্তে আস্তে বুঝে নেয়। সো এই জিনিসটা আগে ছিল, এখন অনেক কম। আচ্ছা, ইনসাইড অফ অ্যানাদার প্রবলেম আইএস ইউজার হচ্ছে যেটা হচ্ছে যে দে ক্যানট ওন দ্য ইনফ্রাস্ট্রাকচার, বিকজ ইনফ্রাস্ট্রাকচারটা কনফিগারেশন করতেছে ধরো প্রোভাইডাররা। তো মাঝে মাঝে অনেকের ক্ষেত্রে হয় যে ভাই আমার কাছে ট্রান্সপারেন্সি নাই এভরিথিং এলস। সো এগুলা থেকে মানে আমরা যেহেতু আমরা ইজ ওয়ান অফ দ্য প্রোভাইডার, বা আমরা যেটাকে বেস্ট প্র্যাকটিস হিসেবে অন্য অন্য প্রোভাইডার কাছ থেকে শিখছি, সেটা হচ্ছে যে আমরা কি করি, আমরা প্রত্যেক মাসে একবার করে হয়তো কাস্টমারের সাথে we had a discussion, we call it a credence call অথবা কল,
ভাই কি অবস্থা অবস্থা সবকিছু ঠিকঠাক আছে এভরিথিং, তার স্মুথ রানিং থাকা অবস্থায়। এন্ড অলসো প্রত্যেক মাসে বিল পাঠানো, প্রত্যেক মনিটরিং করা, মনিটরিং করে রিপোর্টগুলো দেওয়া, সো দ্যাট দ্য কাস্টমার ইজ ফিলিং সামথিং লাইক আমরা সবকিছুই নিয়ে গেছে, তাদের সব মনিটরে আছে, কি করছে না করছে কোনো ওভারভিউ পাচ্ছি না, তা না। এবং দেখে দ্য বিলিং, এবং বিলিংগুলো ইজ লাইক একদম প্রত্যেকটা ইউসেজ ওয়াইজ, মানে এমন কেউ অল্টার করতে পারে না এন্ড আদার্স। সো ইটস আ ট্রান্সপারেন্সি ইজ দেয়ার. So insight is another common problem IaaS because IaaS provider own the infrastructure এবং digital information থাকে না, so lack of transparency can make the system management monitoring more difficult. আবার সার্ভিস রেজিলিয়েন্স ক্ষেত্রে workload and performance highly depend on the provider. If the IaaS provider experience network bottleneck or any internal or external downtime, the user workload is affected. মানে হচ্ছে যে ধরো তুমি তো সার্ভিসটাকে আউটসোর্স করে দিলা, এর কোনো কারণে যেটা এখন আসলে হয় খুব কম, কোনো কারণে তোমার বলল যে আমাদেরকে বললো যে ভাই আমার তো অ্যাপ্লিকেশন ঢুকতে পারছি না বা অ্যাপ্লিকেশন যেতে পারছি না, তখন আমরা ধরো বললাম ও ভাই আপনি পারতেছেন না, আচ্ছা আমি তো ঢুকতে পারছি না কেন, আমি যেই এরিয়ায় আমাদের অফিস সেই এরিয়ায় ইন্টারনেটই নাই। হ্যাঁ, তখন হ্যাঁ তাহলে আমরাও পারছি না আপনিও পারছেন না, তাহলে কি হবে? সো এখন এগুলো আসলে হয় না কেন, ইন্টারনেট নাই কিন্তু লোকাল, ধরো এখন আমাদের সার্ভিস প্রোভাইড করতে গেলে মোবাইল ইন্টারনেট দিয়ে হোক, ওয়াইফাই হোক, অথবা 3G হোক, 5G হোক, উই হ্যাভ টু প্রোভাইড। সো আসলে এখন আর বলার অপশন নাই যে ভাই আপনারও নাই আমারও নাই। কিন্তু টিপিক্যাল ক্ষেত্রে যেমন তুমি সার্ভিসটাকে আউটসোর্স করতেছো, সেই ক্ষেত্রে কিন্তু এরকম হইতেই পারে বা বলতেই পারে যে আমাদের এটা দেখতে পারতেছি না, সময় লাগবে and others. বাট এখন যেহেতু সার্ভিস ইজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস, এখন মোস্টলি এভরিওয়ান এইটাকে আসলে অ্যাভয়েড করে না এবং এই সার্ভিসটা পাওয়াই চায় যে নেটওয়ার্ক নাই এন্ড এভরিথিং। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, সো এখন বাজে 7:55, সো লেটস টেক আ 15 মিনিটস ব্রেক। আমরা 8:10 উই আর কামিং ব্যাক। ঠিক আছে? অল গুড? জি স্যার। ওকে স্যার। 15 মিনিটস ব্রেক। স্যার হ্যাঁ বলো। স্যার কুইজ, নেক্সট যে কুইজটা হবে ওইটার ব্যাপারে একটা সাজেশন অথবা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম স্যার। বেসিক্যালি কুইজটা আপনি বলেছিলেন যে ফার্স্টে ক্লাস হবে দেন কুইজ নেবেন, রাইট স্যার? রাইট। বাট স্যার ইউজুয়ালি দেখা যায় কুইজের আগে যদি ক্লাস নেন তখন ক্লাসে একটু ডিস্ট্রাক্টেড থাকবে, এক্সাম নিয়ে ওয়ারিড থাকবো, তো তখন কনসেন্ট্রেট করতে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো আমি এই জন্য বলতেছিলাম যে এটা কি অল্টার করা যায়? ওইটা অল্টার করলে যেটা হবে কি, তোমরা কুইজটা দিয়েই চলে যাবা। হ্যাঁ, এখন ভাই আমিও একসময় স্টুডেন্ট ছিলাম আইবি এন্ড এভরিথিং, সো এন্ড যেহেতু এটা হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে, এখানে দেখো আমি অনেকটাই কোয়েশ্চেন করতেছি কিন্তু কেউ নাই, মানে আই ডোন্ট হ্যাভ দ্যাট কন্ট্রোল, রাইট? এখন আমরা এখানে সাইন ইন হয়ে আসি এন্ড দেন উই আর ওয়াচিং এ মুভি। এখন আমি তো বলতে পারবো না এই তোমার ক্যামেরাটা অন করো তো, আই ওয়ান্ট টু সি। এরকম করলে আসলে ক্লাস হয় না। তাহলে আমাকে সবসময় চিন্তার মধ্যে থাকতে হবে কে চলে যাচ্ছে, স্যার আমি একটু ফোন আসছে, স্যার আমার একটু কাজিন কল করছে, স্যার এরকম। সো দ্য পয়েন্ট হচ্ছে লেটস লেটস হ্যাভ এ উইন উইন সিচুয়েশন। আমরা প্রথমে ক্লাস নিই, সো দ্যাট আমারও লায়াবিলিটি হচ্ছে তোমাদেরকে আমি ক্লাসটা করাইলাম, বিকজ আমাকে ফিনিশ করতে হবে এক্সামটা। আমি তো ফাঁকিবাজিও করতে পারতাম যে ও আচ্ছা আচ্ছা এই ক্লাসটা ছোট করে ফেলছে, তাহলে আমরা আরো 2টা চ্যাপ্টার পড়াইতে পারতেছি না, কি আর করা, বুঝছই তো আরে ব্যাপার। তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আমি লিঙ্ক টিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় করে নিও। বাট আমাকে ফিট করতে হচ্ছে, সো তোমরা ফার্স্ট তাতে কাজ করো। এটা হচ্ছে একটা কুইজ, এটা কোনো চিন্তা করার কিছু নাই। ফার্স্ট কুইজটা যদি ভালো দিয়ে থাকো, অথবা 2টা কুইজ আই উড রিকমেন্ড 2টা কুইজে পার্টিসিপেট করা, বিকজ এই কুইজের কোয়েশ্চেন ডিফারেন্ট আসবে। সিন্স এই চ্যাপ্টারটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস তোমার ফাইনালে আসবে, সো লেটস ডু দ্যাট। বুঝতে পারছি ভাই? জি স্যার। হ্যাঁ, বিকজ আমি যদি সবারই ক্যামেরা অন করে রেখে মনিটর করি, তাহলে যেটা হবে কি ওই মাইক্রো ম্যানেজমেন্টের মতো হবে, আই তুমি কি করছো, তুমি বই দেখছো কেন। সো আমি কোয়েশ্চেনগুলো এমন করে করছি যে তোমার আসলে মাথা খাটাতে হবে এন্ড চিন্তা করতে হবে এন্ড তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়।
জি স্যার, বুঝতে পেরেছি। ভাইয়াস তুমি দুইটা কেন? স্যার আমার মাইক ইউজ করার জন্য ডিফারেন্ট ডিভাইস ইউজ করতে হয়েছে, কিন্তু আমার Okay. ল্যাপটপের মাইক প্রপারলি কাজ করে না। No worries. No worries. All right, take a break. একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, বিস্কিট টিস্কিট খেয়ে নিয়ে আসো। So we'll see after 13 minutes, 8টা 10-এ। অলরাইট স্যার।
রাইট, সবাই কি আসছে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। দোজ হু আর লেট তারা পরে জয়েন করবে। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Ji, sir. রাইট। সো প্রাইসিং এর ক্ষেত্রে আমরা অনেকগুলা প্রাইসিং আমরা বলতে পারি ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিসের ক্ষেত্রে। সেটা হচ্ছে সাবস্ক্রিপশন হতে পারে এবং রিজার্ভ ইনস্ট্যান্স হতে পারে। সাবস্ক্রিপশন মানে হচ্ছে তুমি সাবস্ক্রাইব করলা এন্ড দেন মাসে মাসে তুমি পয়সা দিচ্ছ, টাকা পয়সা পয়সা মিনস লাইক মাসে মাসে তুমি পেমেন্ট করতেছো। আর আরেকটা মডেল হচ্ছে রিজার্ভ ইনস্ট্যান্স। রিজার্ভ ইনস্ট্যান্স মানে হচ্ছে তুমি কমিটমেন্টের মধ্যে চলে গেলে, যেটা আমরা বলতেছিলাম 1 বছর বা 3 বছর, সেই রিজার্ভ ইনস্ট্যান্সে তুমি কমিটমেন্টের মধ্যে চলে গেলা। আবার মান্থলি বিলিং এর ক্ষেত্রে যেটা হয় যে তোমার ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে তুমি মান্থলি একটা বিল করতেছো এন্ড তোমার যেই মাসে তোমার লেটস সে স্পাইক বাড়ছে এন্ড অ্যাডিশনাল অটো স্কেলিং করতেছো এন্ড আদার্স সব সহ তুমি মান্থলি বিলিং করতেছো। তুমি পার আওয়ার পার সেকেন্ড বিলিং করতে পারো। কোনো সার্ভিস আছে তোমার দরকার হচ্ছে পার আওয়ার, মানে আমি 2 ঘন্টার জন্য রান করাবো, বাট কোনো সার্ভিস আমি কয়েক সেকেন্ডের জন্য, একটু হাই ভলিউম সার্ভিসেস আমি আওয়ারলি করলে হয়তো আমার কস্ট বাড়তে পারে। আমার এই প্যাকেজটা আমি সবকিছু ডেভেলপ করছি আমার লোকাল পিসিতে অথবা লোকাল সার্ভারে, আমি ক্লাউডে কয়েক সেকেন্ড বা লেটস সে 60 সেকেন্ডস অথবা 120 সেকেন্ডস রান করে দেখতে চাই whether it's okay or not, because 60 সেকেন্ডস আমার কস্ট যা আসবে, আমি যদি ঘন্টাখানিক রান করাই, it's gonna be an expensive one. So I can also go for per second billing. আর স্পট ইনস্টেন্স হচ্ছে এরকম যে লাইক লটারিজ এর মতো, অথবা আম, প্রত্যেকটা সার্ভারের তোমার এন্ড অফ লাইফ থাকে। এন্ড অফ লাইফ মানে হচ্ছে একটা সার্ভার কেনার পরে ধর 5 বছর, 3 বছর, 3.5 বছর চালার পরে সেটার হয়তো লাইসেন্স সার্ভিসগুলো একটু স্লো হয়ে যায়, বিকজ এটা মাসের পর মাস দিনের পর দিন তো চলতেছে। সো এই সার্ভারগুলার অনেক সময় ওয়ারেন্টি থাকে না 5 বছর পরে। সো বা সার্ভিসগুলো একটু সমস্যা হয় না others। তো সেই ক্ষেত্রে এই হাই ভলিউম অ্যাপ্লিকেশন হোক অথবা সার্ভারগুলো হোক, ইন্টারনেটে ওরা দিয়ে দেয় যে স্পট ইনস্ট্যান্সের মতো ওই সময়টাতে এই ভ্যালু, যে ভ্যালুটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেক কম, তোমরা যদি কিনতে চাও নিতে পারো। তো অনেকে এটাকে ওইভাবে বসে থাকে এবং হাই ভলিউম অ্যাপ্লিকেশন কিনে নেয়। কেনার পরে এটা ওখানে থাকে, যেমন ধরো ওয়ারেন্টি নাই, এই নাই, সেই নাই, এভরিথিং। বাট এটা ধরো হচ্ছে বাংলা একটা কথা বলেন, আল্লাহর নামে চালায়, ওরকম অবস্থা। সো ধরো ও বলছে ঠিক আছে আমরা এত কমে পাচ্ছি সার্ভিসগুলো, why not we buy it and আমরা রান করার পর যদি কোনো প্রবলেম হয় লেটস সি ইট আফটার দ্যাট, বাট আমরা একটা হিউজ কস্ট হচ্ছে এরকম করে তুমি স্পট নিতে পারো। Some providers can offer unused capacity or in a discount transit spot instance, but these instances can be reclaimed if the capacity is needed. কোন সময় আবার এটাকে তোমার রিক্লেমও করা হয়, যখন দরকার নেই সেভাবেও করতে পারো, আবার একবার তুমি কিনেও নিতে পারো। এখন মেজর কারা এই IaaS প্রোভাইডার্স? AWS, Azure, and also GCE। AWS এর ক্ষেত্রে S3, Glacier হচ্ছে লাইক আর্কাইভাল, অথবা ইলাস্টিক কম্পিউট ক্লাউড EC2। EC2 মানে 2টা C, কম্পিউট অ্যান্ড ক্লাউড, সেই জন্য EC2। সিম্পল স্টোরেজ সার্ভিসেস S3 মানে 3টা S, সিম্পল স্টোরেজ সার্ভিসেস। আচ্ছা, অথবা অ্যাজোরের ক্ষেত্রেও আছে এবং জিসিইর ক্ষেত্রে গুগল কম্পিউট ইঞ্জিন। আবার টাইনি স্যাম্পল রেঞ্জ অফ সার্ভিসেস যেগুলো এআইএস প্রোভাইড করে, লাইক সার্ভারলেস আর্কিটেকচার্স, AWS ল্যামডাতে তুমি কোড করতে পারবো, সার্ভারলেস আর্কিটেকচার্স, Azure functions, Google Cloud functions, database access, big data monitoring, logging and everything. There are also many smaller niche player in the market, মানে AWS Azure ছাড়াও, যেমন Rackspace, CenturyLink, Cloud, DigitalOcean or many more, যারাও সিমিলার IaaS ইনফ্রাস্ট্রাকচার দিয়ে থাকে। সো আমরা যদি একটু কস্টগুলোকে দেখি, 2021 এর Q2-তে Amazon still the IaaS market-এ 33%, Microsoft 20%, Microsoft is catching up very well, Google 10%, Alibaba, IBM, Salesforce and others. এবং 2021-এ thanks goes to COVID, um, the business of IaaS markets is something like $11.7 billion infrastructure service market.
এবং আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে ইয়ে করি, কোয়েশ্চেন হচ্ছে আইটি অর্গানাইজেশন ক্ষেত্রে, লাইক কোয়েশ্চেন একটা জাস্ট র্যান্ডম কোয়েশ্চেন, যে আইটি অর্গানাইজেশনস ফর মোস্ট আইটি অর্গানাইজেশন ইজন্ট ইফ দে শুড ইউজ ক্লাউড সার্ভিসেস বাট ওয়েন অ্যান্ড ওয়্যার অ্যান্ড উইচ ওয়ান। সো আমরা যদি কোনো একটা আইটি অর্গানাইজেশন ক্ষেত্রে আমরা মাঝে মাঝে চিন্তা করি, অথবা কোনো অর্গানাইজেশন যদি বলে যে আমরা ক্লাউড সার্ভিস দরকার, কিন্তু আমরা কখন ইউজ করব, কেন ইউজ করব এবং কবে ইউজ করব, সো এইটার অ্যান্সারটা কি হবে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের ক্ষেত্রে? সো এটার অ্যান্সার হচ্ছে এরকম, it ডিপেন্ড করছে তোমার কর্পোরেট স্ট্র্যাটেজি অথবা তোমার ক্লাউড ম্যাচুরিটির উপরে। ক্লাউড ম্যাচুরিটি মানে হচ্ছে এর একটা অর্গানাইজেশন সারা জীবন হচ্ছে ম্যানুয়াল কাজ করছে, কাগজে কলমে লিখছে, এখন তার ক্লাউডের বা নতুন টেকনোলজি ম্যাচুরিটি ইজ ভেরি লো। তো তাদেরকে পুরা জিনিসটা বুঝাইতে গেলে একরকম, তাদেরকে যদি আমরা এখন ক্লাউড বুঝাইতে গিয়ে ডেভঅপস, কন্টেনার, ক্লাস্টার, কুবারনেটস অমুক বুঝে থাকি, তা তো ক্লাউড কেন, ও তো আর কোনো সার্ভিস নিবে না। সো উই হ্যাভ টু নো যে কার ম্যাচুরিটি কতটুকু, তাই না? এখন আমরা এইখানে আহ, সবাই তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের এক ধরনের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড নলেজ আছে, এর মধ্যে কেউ কেউ তোমরা আসো মাস্টার্সের স্টুডেন্ট, কেউ কেউ তোমরা চাকরি করতেছো, এবং কেউ কেউ ক্লাউড নিয়ে অলরেডি কাজ করতেছো, কিন্তু সেমিস্টারের জন্য তোমরা এই ক্লাসটা নিছো। তো তাদের কিন্তু এক রকমের knowledge maturity থাকে। সো দ্য ওয়ে আই ডেভেলপ দ্য লেকচার্স ইজ সামথিং লাইক সবারই জন্য যাতে সমান হয়, এবং এখান থেকে যদি কেউ এক্সটেন্সিভ যেতে চায় উই ক্যান অলসো ডু দ্যাট, আবার সবার জন্য জেনারেল পারপাসের জন্য সব সেম থাকছে। সো ক্লাউড ম্যাচুরিটি অথবা ইনফ্রাস্ট্রাকচার ম্যাচুরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তখন তুমি ডিটারমাইন করতে পারবা। আবার যা যে অলরেডি ক্লাউডে ম্যাচিউরড তাকে কিন্তু তুমি আবার যদি একদম ভিএম বুঝাইতে চাও অথবা স্টোরেজ বুঝাইতে চাও, তার জন্য এটা হচ্ছে লাইক এ পিস অফ কেক ম্যান। সো আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার আপনি কেমনে আমাকে ভিএম বুঝাবেন, আই ওয়ান্ট টু সলভ দ্য প্রবলেম। সো সেটা হচ্ছে ডিপেন্ড। আমি একটা এক্সাম্পল দিতেছি যে ব্যাক ইন লাইক 2016 or 2017 আর্লি অথবা 2016 সো আই ওয়াজ ওয়ার্কিং with রহিম আফরোজ, অ্যান্ড রহিম আফরোজের ক্ষেত্রে রহিম আফরোজ ইজ সামথিং লাইক, মানে ওদের আইটি ছিল খুব হিউজ হিউজ রোবাস্ট অ্যান্ড লাইক সফিস্টিকেটেড আইটি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ওরা তৈরি করছিল এক সময়। হ্যাঁ, আমি এখন অবস্থাটা ঠিক জানি না, বাট রহিম আফরোজের ক্ষেত্রে যেটা হতো যে অনেক রহিম আফরোজে কাজ করে তারা এসে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় বড় জায়গায় গেছে। সো রহিম আফরোজের সাথে আমরা উই ওয়ার ডিসকাসিং আ সলিউশন, ক্লাউডেবল সলিউশন, এবং আমরা আমাদের অফিসে একবার তাদেরকে বললাম যে লাঞ্চ করার জন্য, তারা অফিসে লাঞ্চ করলো, উই হ্যাড এ মিটিং অ্যান্ড এভরিথিং। সো ইন এ নাটশেল রহিম আফরোজ ওয়াজ ইগারলি প্ল্যানিং টু হ্যাভ তোমার ক্লাউড সার্ভিসেস। তো ওই সময় যেদিন আমরা রহিম আফরোজের সাথে মিটিং করে মোটামুটি কনফার্ম বা লেটস সে আমাদের মনে হচ্ছে অ্যাজ এ লাইক প্রোভাইডার যে হ্যাঁ রহিম আফরোজ মনে হয় আমাদের কাছ থেকে সাপোর্ট টাপোর্ট দিচ্ছে, বিকজ হিউজ রোবাস্ট সলিউশনস অ্যান্ড সার্ভিস আমরা দেখলাম ইউজ করতেছে, এসিপি ইউজ করতেছে না। সো ওই ঠিক পার্টিকুলার ওই দিনে আরেকটা কোম্পানি, ধরো হামকো, যে রহিম আফরোজের মতো ব্যাটারি বানায়, সে আমাদেরকে ফোন করলো যে ভাই আপনারা কি ক্লাউড সার্ভিস প্রোভাইড করেন? আমরা বললাম জি। তো দেন আমরা তারা বলছে তাহলে আপনি একটু আমাদের অফিসে আসবেন, আমাদের একটু আপনার সাথে ডিসকাশন আছে। সো আই ওয়াজ লাইক, মানে এটা একটা রিয়েল লাইফ স্টোরিজ, হ্যাঁ, আমি যেহেতু ম্যাচুরিটির ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই ওয়াজ লাইক ওয়াই, মানে রহিম আফরোজের সাথে মিটিং হয়ে গেল অ্যান্ড এভরিথিং, অ্যান্ড হামকো আমার কাছে মনে হচ্ছে যে রহিম আফরোজ ওয়াজ ওয়ান অফ দ্য টপ অ্যান্ড আদার্স। তো সেই ক্ষেত্রে ওয়াই উই গো ফর লেটস সে হামকোজ অ্যান্ড এভরিথিং। তো তখন মানে আমার যে লাইন ম্যানেজার অ্যান্ড এভরিথিং, সে বলতেছিল যে হি ইজ আ ম্যানেজিং ডাইরেক্টর, যে দরকার কি, রহিম আফরোজ আসতেছে, ইটস ওকে। সো আমরা লাইক উই ওয়ার রিল্যাক্সড, যাবো কি যাবো না, বাট তারপর চিন্তা করলাম ওকে কাস্টমার কল তো, ওকে যাই, হামকো ব্যাটারি সেল করে, ও করে, আচ্ছা যাই না দেখি কি হয়। অ্যান্ড ওখানে যাওয়ার পর যেটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছিল যে মানে ফ্রম দ্য আদার সাইড অফ দ্য টেবল অর আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যে রহিম আফরোজ ওয়াজ ভেরি মাচ ম্যাচিউরড অ্যান্ড হামকো ওয়াজ নট ম্যাচিউরড। রহিম আফরোজকে আমরা কিন্তু একদম ক্লাউড এনেবল, ক্লাউড সার্ভিস সবই বোঝাচ্ছিলাম। বাট হামকোতে যাওয়ার পর যখন উই টক, ডিসকাস অ্যান্ড এভরিথিং, আফটার হাফ অ্যান আওয়ার উই রিয়েলাইজ ও নো ম্যান, রহিম আফরোজকে আমরা
তখন পর্যন্ত অনবোর্ড করতে পারি নাই, whereas হামকো was running AWS for the last 1.5 years, এবং তারা আমাদের কাছে পেমেন্ট রিলেটেড সলিউশন চায়, নট দি ইনফ্রাস্ট্রাকচার অর মাইগ্রেশন এন্ড এভরিথিং, অনলি ফর দ্য পেমেন্টস, বাকিটা তারা ম্যানেজ করবে। তখন আমাদের পুরো পারসেপশন চেঞ্জ হয়ে গেল। যাদেরকে আমরা মনে করছিলাম যে ম্যাচুরিটি বা ক্লাউড ম্যাচুরিটিতে অনেক কম, and রহিম আফরোজ, হামকো and everything, and then all on a sudden, because the CTO probably বাইরে থেকে পড়ে আসে, or they are well structured. So the point হচ্ছে, তারপর থেকে আমরা রিয়েলাইজ করলাম, নো, ছোট হোক বড় হোক, whatever, we have to talk, discuss and everything, then we realize the maturity. So এইটা বলার কারণই হচ্ছে একটা রিয়েল স্টোরিজ। সো অনেক সময় তোমরা যখন ক্লাউড নিয়ে কাজ করবা, বা বাংলাদেশি মার্কেটসে অথবা বাংলাদেশি কোম্পানিতে, অনেকে আসলে ক্লাউড এনাবল বুঝে না, সবাই খালি হোস্টিং এন্ড এভরিথিং বুঝে। সো তখন আমরা উই নিড টু টক। হ্যাঁ, এখন অনেক কোম্পানি আছে বলে, ভাই আমি খালি হোস্ট করতে চাই, ওয়েবসাইটটা হোস্ট করতে চাই, আপনি কি অ্যামাজন অ্যাজুরে দিবেন? যখন আমরা প্রাইস বলি, তখন তারা হয়তো চিন্তা করে, আয় হায় এত প্রাইস কেন বা কিছু। আসলে ব্যাপারটা হচ্ছে কি, শুধু একটা ওয়েবসাইট হোস্টের জন্য তার তোমার অ্যামাজন অ্যাজুর দরকার নেই, তুমি যে কোনো একটা ভিএম এর মধ্যে হোস্ট করতে পারো, বা থার্ড পার্টি কারো কাছে নিতে পারলো, অথবা লো কস্ট সলিউশন। এখন তুমি যদি কথা বলো যে না, আমার ভিএমটাকে কেমনে স্কেলিং হবে, আমি একটা আদার সলিউশন, আমরা ধরো লিন অর ডিজিটালাইজেশনে আমরা তো এই প্রবলেমটা পাচ্ছি, and we need to migrate to AWS or Azure since they have a very much good auto scaling and everything. I can really compromise on the price. হ্যাঁ, ডেফিনেটলি এটা লাইক আমি এখন জানি যে তার থেকে 3-4 গুণ বেশি হবে তা না, I can compromise the price, but I want a good service, আমার এই প্রবলেমগুলো মিট করা দরকার। তাহলে তখন তার ম্যাচুরিটি কিন্তু একরকম। সো when you guys talk to different particular solutions, যখন তোমরা হয়তো এখান থেকে আইবি থেকে বের হয়ে কোনো কাজ করবা, অথবা চাকরি করবা, অথবা ক্লাউড সার্ভিস নিয়ে কাজ করবো, অথবা এনি কাইন্ড অফ সলিউশন, you need to understand the customer problems and everything. কাস্টমার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তোমরা যে কোনো সলিউশন দিতে অথবা সফটওয়্যার তৈরি করতে, ইফ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ, দেন ইটস মাচ বেটার। ল্যাঙ্গুয়েজ মানে এটা না যে পাইথন, ও আপনি পাইথনের কাজ করেন, আমি পাইথনের কাজ করেন, আসেন আমরা পাইথন দিয়ে একটা কোডিং করি, তা না। ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ম্যাচুরিটি, অ্যাডাপ্টেশনস এন্ড এভরিথিং। আচ্ছা, let's go back to that. So এখানে লিগাসি ইনফ্রাস্ট্রাকচার, প্রাইভেট পাবলিক ক্লাউডের ক্ষেত্রে রেগুলেটরি কম্প্রোমাইজ করে গ্লোবাল রিচ এন্ড ডিস্ট্রিবিউশন করা ইজ মাচ ইজিয়ার। To be successful, organization need to be work closely with the capabilities, drawbacks and everything, ওটাকে চিন্তা করে আগায় যাওয়া। Growing IaaS market, we see a lot of tractions during COVID, এবং কোভিডের ক্ষেত্রে যেটা হচ্ছে, most of the companies are running or planning going for the cloud. It's good for the cloud business or the providers or the applications. So we see a lot of application যেগুলো ম্যানুয়াল ছিল, automated হওয়া and cloud. ঢাকার বাইরে and other জায়গাতে there is a lot of tractions of cloud services, শুধু ক্লাউডে যাওয়া, তাদের অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার অন ক্লাউড। So AWS, Azure, IBM সফটওয়্যার, মাইক্রোসফট, গুগল, সবাই হচ্ছে এইটা নিয়ে কাজ করছে। এবং IaaS, AWS alone owns the 1/3 of IaaS markets, যেটা আমরা বলতেছিলাম, but both Azure and Google is triple their digits. AWS, Azure and Google most common IaaS platform. IBM meanwhile provides interesting mix of open source IaaS, IBM platform, PaaS, hosted bare metal services and everything. VMware also open source, not the open source, VMware also a virtualization platform এর জন্য very much familiar, and provider mentioning above. But Alibaba is coming in the good markets of IaaS and everything. Daraz is also have shared with Alibaba, Bikash and everything. So although Salesforce has some sophisticated application development, when primarily তারা CRM এর জন্য very much popular, so ওরাও তাদের IaaS প্ল্যাটফর্ম দেয়, এবং কোনো সময় Salesforce আবার ইউজ করে AWS এর প্ল্যাটফর্ম, অথবা Azure কি ইউজ করে কিনা I'm not sure, but AWS ইউজ করে। So আবার আদার অ্যাপ্লিকেশন গুলো IaaS এর ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে মেশিন লার্নিং, বিজনেস ইন্টেলিজেন্স, streaming like Netflix using AWS, mobile apps backup, serverless microservices, all running through তোমার cloud services. আবার AWS, Azure ইনফ্রাস্ট্রাকচার অথবা প্ল্যাটফর্ম সার্ভিস, অথবা গুগল অথবা IBM যেটা করে, সেটা হচ্ছে তারা একটা
ব্র্যান্ডেড স্ট্যাক করে, মানে ইটস সামথিং লাইক তোমরা যদি মনে করো যে কোনো কোম্পানি আছে যারা মনে করে যে আমি একটা পাবলিক ক্লাউডে যে সার্ভিসগুলো পাই সেই সার্ভিসগুলো আমি অন প্রিমিসিসে হোস্ট করতে চাই, তাহলে যেটা হবে যে ধরো পাবলিক ক্লাউডে তুমি যেরকম ভিএমটিএম করছো ওই পুরো জিনিসটা তোমার লোকাল ডেটা সেন্টারে এডব্লিউএস হোস্ট করে দিতে পারে, সেই ফিজিক্যাল সার্ভার টার্ভার কিনে এনে এভরিথিং। ওইটার একটা সার্ভিসের নাম হচ্ছে অ্যাজুর স্ট্যাক, অথবা সরি অ্যাজুরের ক্ষেত্রে হচ্ছে অ্যাজুর স্ট্যাক, অথবা আইবিএম এর ক্ষেত্রে আইবিএম এডব্লিউএস এর ক্ষেত্রে এডব্লিউএস লাইট পোস্ট প্রবলি। হ্যাঁ, সো ওই সার্ভিসগুলো ভেরি এক্সপেন্সিভ, বিকজ তার মানে হচ্ছে পাবলিক ক্লাউডের অফারিং গুলা তুমি তোমার লোকাল সার্ভারে রাখলা বিকজ অফ কমপ্লায়েন্স অর সার্ভিস এন্ড এভরিথিং। সো এটা হচ্ছে একটা গার্টনারের রিপোর্টস। গার্টনার হচ্ছে একটা তোমার কোম্পানি যারা হচ্ছে এই রিয়েলিটি অ্যানালাইসিস এন্ড এভরিথিং করে। সো 2021 আমরা দেখতেছি প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে জুলাই 2021 লিডার হচ্ছে এডব্লিউএস, সেকেন্ড হচ্ছে মাইক্রোসফট, থার্ড হচ্ছে গুগল। আলিবাবা ইজ ক্যাচিং আপ। ওরাকল এত বছরের পুরান কোম্পানি, দে আর স্টিল অন দি নিশ প্লেয়ারে। আইবিএম 100 বছর প্লাস কোম্পানি, 2011 আইবিএম এর 100 বছর হয়েছে, বিকজ আই ওয়াজ ওয়ান অফ দি কনফারেন্সে যেখানে আইবিএম এর এই 100 ইয়ার্স এর জন্য সেলিব্রেশন চলছিল। তারপরে যেহেতু তারা অনেক পরে ক্লাউড মার্কেটে আসে, দে আর স্টিল ইন দ্য নিশ প্লেয়ার। ওরাকল এত বছর ধরে আছে, তারা ইন দ্য নিশ প্লেয়ার। whereas আলিবাবা কয়েক বছরের মধ্যে is already in the visionaries, then going for the leadership. So এটা একটা দেখে বুঝতে পারবা যে what is going on in the IaaS market. এটা just কিছু ট্র্যাকস, কিছু like modules or infrastructures, ওয়েবগুলো কিরকম, কে কত ইউজ করে, $1 billion একটা মার্কেট সেগমেন্টস বলা হচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে প্যাস এর ক্ষেত্রে আমরা গতবার যেটা পড়ছি, প্যাসের ক্ষেত্রে দেখো 2017 ছিল $11.9 billion in the markets, US billion dollar. Then it increased to 27.7 in 2021. IaaS এর ক্ষেত্রে it jumped to from 23 in 2017 থেকে বেড়ে গেছে 63. So it's a huge market on that, এবং এটা ইনক্রিজ হচ্ছে। এবং কোভিড এর ক্ষেত্রে a lot of changes. So cloud native versus traditional application developer ক্ষেত্রে IaaS marketটা কি? So fundamental factors হচ্ছে when evaluating an IaaS provider is your application type. The illustrates the role developer must play the selection process because the cloud is far more in development locations. এই ফ্যাক্টরগুলো হচ্ছে যে সামথিং লাইক যারা ডেভেলপার আছে, ডেভেলপার যারা কাজ করতেছে, তারা আসলে ইভালুয়েট করে আসলে কোন ক্লাউডে যাওয়া। তো অনেক সময় আমরা যেটা দেখে আসতেছি সেটা মানুষজন বা ডেভেলপার ক্ষেত্রে বলে যে ওপেন সোর্স প্ল্যাটফর্মের জন্য AWS ইজ মাচ বেটার, আবার ডটনেট প্ল্যাটফর্মের জন্য Azure is much better. So it depends on the platform and the provider ক্ষেত্রে। আবার ক্লাউড নেটিভ বা থার্ড পার্টি ক্ষেত্রে তুমি ধরো এপিআই বা কল ম্যানেজমেন্ট অথবা শেয়ার লিগেসি ক্লায়েন্ট সফটওয়্যারের ক্ষেত্রে এই জায়গাগুলোর ক্ষেত্রে কুইকলি ডিপ্লয়, মুভ, স্কেল করা ক্ষেত্রে লিগাসি সিস্টেমের থেকে এই ক্লাউড প্ল্যাটফর্মে ইজ মাচ ইজিয়ার, যেখানে তুমি পার্টিশনিং করতে পারছো, ডিজাইনিং করতে পারছো। ইনফ্যাক্ট স্কেলিং, টেস্টিং এন্ড ডিপ্লয়িং অ্যাপ্লিকেশন ইজ ভেরি মাচ ফাস্টার, এবং এপিআই কানেক্টেড করে তুমি অন্য অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে পারতেছো। এনি কোয়েশ্চেন সো ফার? All good? জি স্যার। আচ্ছা, সো যদি আমরা আর্কিটেকচারাল ডিস্টিংশনের কথা চিন্তা করি, সো ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে যেটা বেস্ট পার্টিকুলার অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধরো তোমার আমরা যখন এপিআই নিয়ে কাজ করছি, যে তুমি মিডল ওয়্যার এপিআই তে কানেক্ট করতেছে, সো এটা হতে পারে রেস্টফুল এপিআই, এটা হতে পারে সোপ এপিআই। এপিআই কিছু ক্রাইটেরিয়া গুলো আছে, সেগুলা সবগুলাকে অ্যাড করে তোমার ধরো কোনো এন্টারপ্রাইজ ক্লাউড অথবা নেক্সট জেনারেশন সার্ভিসেস বা মাইক্রো সার্ভিস তৈরি করা হয়। ধরো অনেক ম্যাক্সিমাম অর্গানাইজেশন যারা রান করছে ক্লাউডে নাওয়াজ,
ইনফ্রাস্ট্রাকচারে রান করতেছে ডেফিনেটলি। সো তাদের এপিআই বেস থাকে, অ্যান্ড দেন কোনো অ্যাপ্লিকেশন, ধরো ফেসবুকের একটা এপিআই আছে, তুমি ফেসবুকের সাথে কানেক্ট করতে চাও, তোমার অ্যাপ্লিকেশন কানেক্ট করে ফেসবুক এপিআই, লিঙ্কডইনের এপিআই আছে, তুমি অন্য অন্য সার্ভিস এপিআই আছে। সো এপিআই গুলা হিউজলি রোবাস্ট এবং মোস্ট সিকিউর করা হয় সো দ্যাট দে ক্যান টক টু দ্য আদার অ্যাপ্লিকেশনস অ্যাজ ওয়েল। আবার আরেকটা হচ্ছে যেমন ধরো যেটা হয় যে পাবলিক ক্লাউড অফারিং এর ক্ষেত্রে basic compute, storage volume, file services, private network, AWS can be made look like a bunch of VMs network attached to the storage running on the private data center. That would be perfect legacy database and server-based applications. However, AWS also perform a high level of services, NoSQL database, কোনো সময় আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে তুমি যখন ভিএমটাকে প্রভিশন করবা তখন তোমার ডেটাবেস সার্ভিস আলাদা থাকতেছে, নিতে পারো। ডেটাবেস সার্ভিস হতে পারে মঙ্গোডিবি, এসকিউএল, নো এসকিউএল, এসকিউএল সার্ভার, এভরিথিং এন্ড আদার্স। সো নর্মাল ক্ষেত্রে যেটা হয়, অ্যাপ্লিকেশনগুলো যেগুলো উবুন্টু বা ইউনিক্স লাইনাক্স সিস্টেমে থাকে সেগুলো ইজ মাচ অ্যাফোর্ডেবল। উইন্ডোজ সার্ভার ইজ রাদার এক্সপেন্সিভ টু রান। So NoSQL, BI processing, Hadoop clusters, মেসেজ কিউ, ট্রান্সফর্ম এনকোডার, সার্চ ইঞ্জিন সবকিছুই আমরা ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসে রান করাতে পারি। সো যখন তো আমরা চুজ করছি ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার, কনসিডার টাইপ অফ অ্যাপ্লিকেশন, need to deploy a traditional or cloud native application that falls predominantly in traditional side of range, ধরো VMware, vCloud অথবা সফটওয়্যার বেস IBM এর মিশলে, তখন যেটা হয় যে ক্লাউড নেটিভ সাইডের ক্ষেত্রে মাচ বেটার, যেটা হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচার অথবা প্যাসের কম্বিনেশনে কাজ করে। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার প্যাসের কম্বিনেশন মানে কি? আমরা যখন প্যাস পড়িয়েছিলাম তখন আমাদের একটা কোশ্চেন আসছিল যে স্যার প্যাসের সাথে আমরা ইনফ্রাস্ট্রাকচারের ইয়াটা কি? প্যাসটা তো একটা সার্ভিসেস যেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার উপরেই it's what how I explain. It sits on the top of infrastructure as a service, right? Means যেমন আমি টেবিলের উপরে ল্যাপটপটা রাখছি, টেবিলের উপরে, সো টেবিলটা যদি আমার ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে ল্যাপটপটা, আবার স্যাসটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসের উপরই বসে। সো আমার ফাউন্ডেশনটা হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার, রাইট? ফাউন্ডেশনটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস। সো আমরা যেই সার্ভিসটা নিই না কেন, প্যাস অথবা স্যাস, ইনফ্রাস্ট্রাকচার কামস অ্যাজ editor. It's not like buy one get one free, but infrastructure is already added. So don't confuse যে ইনফ্রাস্ট্রাকচার এর সাথে মানে প্ল্যাটফর্মের সাথে ইনফ্রাস্ট্রাকচার কেন আসতেছে। ফাউন্ডেশন শুড বি, তুমি নাহলে কোথায় রাখবা? সার্ভার্স যখন তুমি বলতেছো তখন তো ইনফ্রাস্ট্রাকচার আসতেই হবে। সো দ্যাটস দি ম্যাটার। ও আর আজকে আর কিছু নাই, এটা একটু ছোট ছোট সেকশনস এন্ড এভরিথিং। কারণ যদি কোশ্চেন থাকে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা যখন AWS Azure দেখাবো তোমাদেরকে, তখন ইনফ্রাস্ট্রাকচার একটা হ্যান্ডস অন তোমরা দেখে নিবা। সো আমি এখন বেসিক জিনিসটা তোমাদেরকে বললাম, দ্যাটস দ্য রিজন ওয়াই এই ক্লাসটা একটু বেশি শর্ট। বাট যখন আমরা AWS Azure এর সার্ভিসগুলো বলবো তখন মনে করো যে এটা একটা পার্ট 1, ওটা পার্ট 2, এন্ড হ্যান্ডস অন একটা ক্লাসে দেখাবো, তখন তোমাদের এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে এই পর্যন্তই ধরো তোমরা থিওরিটিক্যালি পড়লা, তখন আমরা হ্যান্ডস অনটা দেখালাম, ডিফারেন্ট সার্ভিসগুলো বললাম, ব্যাকআপ ট্যাকআপ এন্ড এভরিথিং, সেটা তোমাদের দিলাম। সো কারণ যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর এই IaaS একটু শর্ট আরেকবার বলবো। কোনটা? এই যে IaaS একটু শর্টে বলুন। IaaS এর কোনটা বলবো? ইনফ্রাস্ট্রাকচার একটু শর্টে একটু বলে দেন আরেকবার। তুমি কি জানতে চাচ্ছ ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস কি কাকে বলে? না, হাউ ডু আই সে দিস, লাইক আজকের ক্লাসে আর কি মানে what was the main points স্যার, এটা আরেকবার একটু শর্টে বলুন। আচ্ছা, আজকের ক্লাসে বেসিক্যালি আজকে আমরা কি পড়াইছি? ইনফ্রাস্ট্রাকচারের উপরে অনেক ফোকাস করেছেন। আজকে বেসিক্যালি সার্ভিস এই সব স্যার। রাইট। সো আজকে আমরা বেসিক্যালি থিওরিটিক্যালি ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিসগুলোকে বললাম। হ্যাঁ, এখন থিওরিটিক্যালি পড়ার পর আমরা যখন তোমার AWS Azure
সার্ভিসগুলোকে বলবো আরেকটা ক্লাসে, এন্ড দেন হ্যান্ডসনটা করবো, বিকজ আজকে আমরা এই সার্ভিসগুলো বললে হ্যান্ডসনটা আমরা নেক্সট ক্লাসে করলে তখন আমাদের সুবিধা হতো। বাট এর মাঝখানে আমরা কি করব, আমাদের একটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের কুইজ আছে, সো এটা নেওয়া। সো ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস ওভারঅল হচ্ছে তোমার সার্ভার, স্ট্যাক, স্টোরেজ, নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছে, এবং প্ল্যাটফর্ম SaaS এর ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার দরকার। Okay. Okay. তো তাহলে আজকে আমরা আর্লি উই নিড টু সি অফ। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আর না হলে নেক্সট ক্লাসে স্যার আমাদের সার্ভিসের উপরে কুইজ হবে। অভিষেক বলছিল কি? স্যার আমি অ্যাটেন্ডেন্সটা মিস করছিলাম। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ওই যে কমপ্লায়েন্স এর ব্যাপারে বলে না স্যার, এই জিনিসটা আমার কনফিউশন আছে, যে লাইক ওই যে কমপ্লায়েন্স এন্ড রেগুলেশন গভর্নমেন্ট থেকে, এই ব্যাপারে কনফিউশন আছে স্যার। আচ্ছা, সো কমপ্লায়েন্স এন্ড রেগুলেশন গভর্নমেন্ট থেকে ব্যাপারটা হচ্ছে, এই ধরো ব্যাংক, হ্যাঁ, ব্যাংক অথবা টেলকো, হ্যাঁ, এইখানে যখনই তোমার টাকা, মানে একদম খাস খাস বাংলা ভাষায় বলতেছি, যেটা হচ্ছে যে যখনই টাকা পয়সার হিসাব থাকবে, হ্যাঁ, যেখানে কাস্টমার, সাবস্ক্রাইবার বা কাস্টমারের টাকা পয়সার হিসাব থাকবে, ব্যাংকের মধ্যে টাকা পয়সা বা লেনদেনের হিসাব থাকতেছে, ট্রানজ্যাকশনের, রাইট? মোবাইলের ক্ষেত্রে কে কাকে কল করতেছো, কাস্টমারের ডিটেলস, আমি তোমাকে কল করছি, তুমি আমারে কল করলা, আমরা আমরা তো ধরো কত মিনিট কথা বলতেছি, কাকে SMS পাঠাচ্ছি, ধরো এই ইনফরমেশন গুলা তুমি কোন সময় ক্লাউড বেসড, মানে ক্লাউডে রাখতে পারবা, কিন্তু তুমি ক্রস বর্ডার যেতে পারবা না। ক্রস বর্ডার মানে হইতেছে যে আমি বাংলাদেশের বাইরে সিঙ্গাপুর, মুম্বাই, দুবাই অথবা সুইজারল্যান্ডে রাখতে পারবো না। তো তখন আমাদেরকে লোকাল ডেটা সেন্টার রাখতে হয়। লোকাল ডেটা সেন্টার মানে হচ্ছে ইন্টারনালি রাখতে হয়। বাট তাই বলে কি ব্যাংক কি পাবলিক ক্লাউডে যায় নাই? ব্যাংক কি AWS অ্যাজুর সার্ভিস নেয় না? হ্যাঁ, অফকোর্স নেয়। নন কোর ব্যাংকিং গুলো, যেটার সাথে টাকা পয়সার হিসাব নাই, ইন্টারনাল এমপ্লয়ীদের HR ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টারনাল এমপ্লয়ীদের ট্র্যাকিং সিস্টেম, অমুক তমক, তারা তো কিন্তু সেটা ক্লাউডে রাখতেছে। গ্রামীণ ফোন অলরেডি সাইন্ড আপ এ কন্ট্রাক্ট, গ্রামীণ ফোন বলবো না, গ্রামীণ ফোনের প্যারেন্ট কোম্পানি টেলিনর অলরেডি সাইন্ড আপ এ কন্ট্রাক্ট উইথ তোমার AWS, তারা অনেক সার্ভিসগুলো AWS নিতেছে, এটা নন কাস্টমার ইন্টারনাল এমপ্লয়ীদের সার্ভিস অ্যান্ড এভরিথিং। ইভেন গ্রামীণ ফোন ইজ ওয়ান অফ মাই কাস্টমার, যাদেরকে আমরা অ্যাজোর সার্ভিসটা দিতেছি, যেখানে PF GF মানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড বা HR এর অ্যাপ্লিকেশনটা অ্যাজোরে চলতেছে গ্রামীণ ফোন এমপ্লয়ীদের জন্য। সো রেগুলেটর মিনস হচ্ছে যে তোমার রেগুলেশনের পার্সপেক্টিভে তুমি ডেটা যখন বাইরে পাঠাতে পারবা না, দিস ইজ ওয়ান রেগুলেশন হতে পারে। সেকেন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, আমি ডেটা সেন্টার দেখতে চাই, কোনো সময় সেই ডেটা সেন্টার ভিজিট করানো, দেখানো, এবং অনেক ক্ষেত্রে এমনও হয় রেগুলেটরি যদি পারপাসে ডেটা সেন্টার তুমি পাবলিক ক্লাউডে রাখতেছো, সেই ক্ষেত্রে তোমার কোম্পানি বলতে পারে আসেন, তাহলে আপনাকে আমি সিঙ্গাপুর নিয়ে যাই, দেখাই যে এই সার্ভিস অথবা ডেটা সেন্টার একটা ভিউ করায় না আদার্স। সো যেমন ধরো তোমার রেগুলেটরি আরেকটা ব্যাপার হইতেছে যে তুমি যদি মোবাইলের ট্রানজ্যাকশন করো, তোমাকে একটা সার্টিফিকেট নিতে হয়, যেমন PCI, অথবা তুমি হেলথ কেয়ার সাপোর্ট দিতে চাও এবং সেখানে তোমাকে হিপা কমপ্লায়েন্স হইতে হয়। সো ওই কমপ্লায়েন্সটার মানেটা কি, যে AWS যদি আসে বলে যে আমি আপনার হেলথ কেয়ার কে ক্লাউডে মাইগ্রেট করতে চাই, তখন প্রথমেই কথা আসবে যে আচ্ছা AWS তুমি কি হিপা কমপ্লায়েন্স কিনা, মানে তুমি কি হেলথ কেয়ারের ডেটা, মানে হেলথ কেয়ারের কমপ্লায়েন্সের ক্ষেত্রে সবকিছু তুমি কি কমপ্লায়েন্স কিনা, এই যে ডেটা, এই যে পেশেন্টের ডেটা, সবসময় খেয়াল রাখবা পার্সোনাল ডেটাগুলো। পার্সোনাল পেশেন্টস হেলথ কেয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? তুমি সেখানে সমস্ত ইনফরমেশন পাচ্ছ, একটা মানুষের ব্লাড প্রেশার, ওষুধ তমক তমক, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ন্যাশনাল আইডিস, ফোন কল, এভরিথিং তুমি পাচ্ছ। সেই জন্য হেলথ কেয়ার ইজ ভেরি মাচ ভার্নারেবল, এবং এই কোভিড টোভিডের ক্ষেত্রে তো হেলথ কেয়ার একদম
মানে চরম অবস্থা হয়ে গেছিল, রাইট? সো হেলথ কেয়ার ইজ ভেরি মাচ সিকিউর রাখতে হয়, নাহলে তুমি হেলথ কেয়ার যদি কোনো কারণে তোমার প্রবলেম হয়, তাহলে পেশেন্টসের প্রবলেম, ডেটার প্রবলেম অ্যান্ড আদার্স। অনেক খারাপভাবে এক্সপ্লয়েট করা যেতে পারে ডেটা। হ্যাঁ, এবং যখন আমার একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি একটা সময় 2017-এ ল্যাবের সাথে কাজ করছিলাম, যেখানে ল্যাবের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ডেভেলপ করছিল ইন্ডিয়ান একটা কোম্পানি, এবং আমরা বাংলাদেশের থেকে পুরো হসপিটাল ম্যানেজমেন্টটা আমরা উই মাইগ্রেটেড টু তোমার AWS ক্লাউডে। সো ওইটা ওয়াজ লাইক এ হিউজ এক্সপিরিয়েন্স ফর মি। 10-12টা কোম্পানি আসছিল এটাকে মানে এই ল্যাবের কাজটা নিতে, অ্যান্ড ফর্চুনেটলি উই কেম আপ লাইক দ্য টপ সার্ভিস প্রোভাইড করে অ্যান্ড এভরিথিং। বাট দ্য রিজন আমি বলতেছি এটা, সো আমাদেরকে অনেক কমপ্লায়েন্স মিট করে যেতে হচ্ছে এবং অনেক কিছু দিয়ে কশেট করে, যাতে কাস্টমারের ডেটা বা লেটস সে নট অনলি দ্য ডেটা, ধরো অপারেশন অথবা তোমার ফেস বাই ফেস অ্যাপ্রোচে যেতে হয়েছে ফার্মেসি। এখন ফার্মেসি ইজ ইম্পর্টেন্ট, এখন অপারেশন থিয়েটার যেরকম ইম্পর্টেন্ট, যদি সেটা ক্লাউডে থাকে কোনো সময় ইন্টারনেট ডাউনলোড হয়ে যাবে না। অপারেশন থিয়েটার মানে অপারেশন থিয়েটারে লাইক লেটস সে তুমি কোনো একটা অপারেশন থিয়েটারের জন্য একটা সলিউশন তুমি রাখছো হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে, সেটা আছে ক্লাউডে। সো এটা তো তোমার কোনো সময় ডাউন রাখা যাবে না। সেকেন্ড, কিন্তু ফার্মেসি ইজ ওয়ান অফ দ্য টপ নিডেড। সো ফেস বাই ফেস অ্যাপ্রোচে যাওয়ার টা ছিল ওইখানে প্ল্যানিংয়ে। অ্যান্ড ফার্মেসি হচ্ছে রাতে 2টার সময় তুমি একটা ওষুধ দরকার এমার্জেন্সি, বাট তোমার ওই ফার্মেসি ম্যানেজমেন্টটা চলতেছে ক্লাউডে, সেটা কোনো সময় কাজ করতেছে না, তখন তুমি কি করবা? তখন তুমি ওষুধ দিবা না, বাট ইউর লাইফ, পেশেন্টের লাইফ অ্যাট রিস্ক। সো দেয়ার আর লট অফ কমপ্লায়েন্স ইস্যু এসবের ক্ষেত্রে থাকে। অ্যান্ড উই ক্যান গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো যখন ধরো ক্লাউডে যেতে গেলে, দে আস্ক লাইক ডাটাগুলো কি থাকছে, এই থাকছে, কমপ্লায়েন্স অ্যান্ড এভরিথিং অ্যান্ড আদার্স। সো একরকম। আবার স্টার্ট আপ অর্গানাইজেশন ক্ষেত্রে ইটস ভেরি ইজি। যেমন আমরা এখন একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে কাজ করতেছি ঢাকার বাইরে, তারা প্রথমেই বলছে যে ভাই আমার 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 আইটি নলেজ কম, আমার এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট আপনি করবেন অ্যান্ড ক্লাউডে রাখবেন। সো দে আর গোয়িং ফর দ্য ক্লাউড। তাদের কিন্তু কমপ্লায়েন্সের থেকে বড় ব্যাপার হচ্ছে বিজনেস অ্যান্ড এভরিথিং। বাট আমরাও কমপ্লায়েন্সকে পুরা 100% মিট করে তাকে ক্লাউডে অনবোর্ড করতেছি, সো দ্যাট তার ডেটাগুলো সেফ অ্যান্ড সাউন্ড থাকে। আমি কি তোমাকে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার, অডিট রাইটসটা কি? যেমন ওই যে 7 রিস্ক মিটিগেশনের মধ্যে ছিল অডিট রাইটস এর একটা ব্যাপার, যে পুশ ফর অডিট রাইটস ফর ইওর মোস্ট সেনসিটিভ সাপ্লায়ার্স। এইটা স্যার একটু এক্সপ্লানেশনটা। অডিট রাইটস হচ্ছে কি, প্রত্যেকটা কোম্পানিতে অডিট হয় যে তোমার ফাইন্যান্সিয়াল ডেটাগুলো কি আছে, কি খরচ করছো, কোন জায়গাতে খরচ করছো, এবং অডিটগুলা তোমার কোম্পানির অডিট হলে যেটা হয় যে তোমার এই কস্টটা কিভাবে আসছে, যে তুমি থার্ড পার্টিতে অডিট করলে তুমি কি প্রফিট লস ঠিক মতো দেখাচ্ছ কিনা, এন্ড তুমি কি ব্রেক ইভেন আসছো কিনা, এগুলাকে ধরা পড়ে এন্ড আদার্স। আবার তুমি যেহেতু AWS অ্যাজোর থেকে সার্ভিস দাও, AWS অ্যাজোরকে অডিট করার জন্য আবার আদার কোম্পানি আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, এন্ড শি ইজ ওয়ার্কিং ইন তোমার লেটস সে ইন নরওয়ে, who is also IB computer science graduate. She is auditor of Microsoft and AWS. তার মানে সে করে কি, মাইক্রোসফট AWS এর সাথে কাজ করে এবং তাদের অডিট করে। হ্যাঁ, যে তুমি কি ডেটা ঠিক মতো রাখছো, কারণ রিটেনশন পলিসি কি, কোন একটা ডিজাস্টার হলে লাস্ট 5টা ডিজাস্টার আমাকে বলো। হ্যাঁ, অডিটর আসে বলে যে 5টা ডিজাস্টার দেখো, তুমি তোমার লগটা দেখাও, তোমার ওখানে 5টা ডিজাস্টার হয়েছে, 5টা ডিজাস্টার ইনফরমেশন আমাকে দাও। আই ওয়ান্ট টু চেক এন্ড টু এন্ড যে তুমি কাস্টমারকে সেম সার্ভিসে দিছো কিনা। মানে AWS অ্যাজুরকে তুমি সার্ভিস দিতেছো আর ওরা যা ইচ্ছা তাই করছে তা না, তার পিছনে অডিটর আছে। সো অডিটর হোয়াট দে ডু ইজ লাইক they should have the IT background. যেহেতু আমার ফ্রেন্ডের কথা বলছি, শি ইজ এ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট ফ্রম IUB, ও সেনেচার ব্যাংকে ছিল, এন্ড নাও শি ইজ লিভিং উইথ হার হাজবেন্ড ইন তোমার নরওয়েতে। সে AWS অ্যাজোরের অডিট করে, and she found মানে সে অডিট করে, and এগুলা খুব হাইলি ক্লাসিফাইড অডিটস এন্ড এভরিথিং। বাট AWS বা Azure ডেটা সেন্টার ওদের ম্যানেজমেন্টের সাথে তাদের কোম্পানি কাজ করে, and they think মানে এভরিথিং প্রপার প্লেস আছে কিনা, বা কাস্টমার সার্ভিসগুলো ঠিক মতো দেয় কিনা।
সো অডিট, এইটা একটা অডিট আছে। আবার তোমার কোম্পানির পার্সপেক্টিভে বা তুমি একটা সার্ভিস দিলা, তুমি সার্ভিসের অডিটটা মানে হচ্ছে যে আচ্ছা আমরা এই কোম্পানিকে সার্ভ করতেছি, আচ্ছা এই কোম্পানির কয়টা প্রবলেম আসছে, প্রবলেমগুলোকে আমরা ঠিক মতো সার্ভিস দিতে পারছি কিনা, কেন এটা প্রত্যেক মাসে $10 বা $20 করে আসে, এই মাসে কেন বাড়তেছে, কেন কমতেছে, হ্যাঁ, মানে কমতেছে ঠিক আছে, কমতেছে আবার একটা কমা হচ্ছে যে তুমি কোনো এরর হচ্ছে কিনা যেটা তুমি দেখতে পারতেছো না। সো এগুলো এন্ড টু এন্ড ইনভেস্টিগেশনকেই অডিট বলতেছে। ওকে ওকে স্যার, বুঝতে পারছি। থ্যাংক এনি ইউ মোর স্যার। কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। আমি কি ধরে নিতে পারি ইনফ্রাস্ট্রাকচারের যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ হোল বিং এটা এটা কি ন্যাচারাল ডিজাস্টার থেকে সবচেয়ে বেশি থ্রেট, লাইক সবচেয়ে বেশি থ্রেট পায়? আবার বলো, আমি বুঝতে পারিনি কোশ্চেনটা। মানে ন্যাচারাল ডিজাস্টার মানে পার্সপেক্টিভে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস হলো সবচেয়ে বেশি ডেঞ্জারের মুখে। না, ইনফ্রাস্ট্রাকচার ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, ইয়েস, তোমার ধরো কোনো একটা সময় এডাব্লিউএস না অ্যাজোরের একটা কেস স্টাডি পড়লো যে কোনো একটা ডেটা সেন্টারে ওরা ঠিক মতো মানে ইনিশিয়াল লেভেলে হয়তো ওই যে তোমার থান্ডারস্টর্ম হয় না, থান্ডারস্টর্ম না, ওটাকে কি বলে ইংলিশে, ওই যে আমরা বাংলায় বলি না বাস পড়ছে, এটা কি জানি বলে, থান্ডারস্টর্ম, লাইটনিং, লাইটনিং, বজ্রপাত। লাইটনিং, বজ্রপাত, রাইট, বজ্রপাতের ইংলিশ হচ্ছে লাইটনিং। সো লাইটনিং এর ক্ষেত্রে কোনো একটা সময় লাইটনিং, দেখো এখন আমাদের বাসা টাসাগুলোর উপরে কিন্তু আগে থাকে না যে এখন শহর টহরে কিন্তু লাইটনিং এ অনেক কম লোক মারা যায়, রাইট, বিকজ অফ বাসার মধ্যে লাইটনিং প্রোটেকশনস এন্ড এভরিথিং থাকে। কোনো একটা ডেটা সেন্টার এডাব্লিউএস না এশোরের, এটা কেস স্টাডি পড়লো যারা ইন্টারেস্টেড থাকে, লাইটনিং এর জন্য ডেটা সেন্টারে একটা ঝামেলা হয়ে গেছিল এবং কয়েক ঘন্টার জন্য ডেটার কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ, সো ডেফিনেটলি ডেটা হারাই যায় না, কি যেন ওই ডেটাগুলো তাদের কোনো না কোনো ডেটা সেন্টারের ব্যাকআপ ছিল দেখে তারা এটাকে রিকভার করতে পারছে অথবা ওটা কমপ্লিট দিতে পারছে। বাট দ্য পয়েন্ট হচ্ছে যে মানুষের কাছে কোয়েশ্চেন থাকছে না যে আরে কি ব্যাপার, তুমি একটা $1 বিলিয়ন $1 ট্রিলিয়ন কোম্পানি, লাইটনিং এর জন্য এই প্রবলেম হচ্ছে, এন্ড দে লার্ন দ্য লেসন্স, হয়তো তারপরে তারা ওইটা প্রোটেকশন নিছে এন্ড এভরিথিং। বাট ওই যে ইংলিশে একটা কথা বলে না, শিট হ্যাপেন্স, সো শিট হ্যাপেন্স টু দেম, এবং ওইটার জন্য কয়েক ঘন্টা ডাউন। এবং তুমি বুঝতেছো যে এগুলা কি হয়ে থাকে যে মাঝখানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর ফেসবুক ডাউন ছিল, শেয়ারের মধ্যে সে কয়েক $1 বিলিয়ন লস খাই গেল। সো এইটার জন্য মানে কোম্পানিগুলো আসলে ইয়ের মধ্যে থাকে। এখন তোমার কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে ইয়েস, ইনফ্রাস্ট্রাকচার ডিজাস্টারের জন্য একটা ক্রুশাল পয়েন্টে থাকতেছে। দ্যাটস দ্য ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমরা বলতেছিলাম বা তোমার যেহেতু একটা লেভেলে কাজ করতেছো বা সবাই একরকমের ম্যাচুরিটিজ অ্যান্ড এভরিথিং, সো ডিটেল লেভেলে যেমন হচ্ছে ডিআর ডিজাস্টার রিকভারি সাইটস বা ডিজাস্টার রিকভারি করে রাখে। তাহলে কি যখন তখন ডিজাস্টার হলে রাত্রেবেলা ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন কাজ করছে না, ডেটাবেস কাজ করছে না, বাট ক্রুশিয়াল অ্যাপ্লিকেশন, সো ডিজাস্টারে সেম অ্যাপ্লিকেশনটা আরেকটা জায়গার থেকে আপ হয়ে যাবে। এটা অটোমেটিক হতে পারে, ম্যানুয়াল হতে পারে, অথবা হোয়াট এভার তুমি যেভাবে কনফিগার করো। এবং এই এই অ্যাপ্লিকেশন আপ হইলো, কারণ আপ হওয়ার পর কতক্ষণে ডেটা আসবে, তোমার একটা কনসেপ্ট আছে আরটিও এন্ড আরপিও, মানে রিকভারি টাইম, আর আরপি হচ্ছে রিকভারি পয়েন্টস। মানে হচ্ছে তুমি ব্যাকআপ নিলা হচ্ছে প্রতিদিন ব্যাকআপ নিতেছো 6টার সময়, খেয়াল করে দেখো, তো 6টার সময় তুমি ব্যাকআপ নিতেছো, ঠিক ব্যাকআপ হওয়ার পরে একটা ডিজাস্টার হইলো অথবা ব্যাকআপের আগে ডিজাস্টার হইলো, তাহলে তুমি কোন পয়েন্ট থেকে ডেটাগুলো দিবা? সো সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিসের ক্ষেত্রে লট অফ আদার সার্ভিসেস লাইক ডিজাস্টার রিকভারি, ব্যাকআপ, এগুলা এনশিওর করা হয়। সো দ্যাট প্রবলেমের তো আসলে ওই যে বাংলায় বলে না, প্রবলেমের তো আসলে মা বাপ নাই। সো এটা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রে হোক, এটার জন্য তোমার যদি রিকভারি বা প্ল্যান থাকে অথবা মনিটরিং অপশন থাকে এন্ড এভরিথিং, ইয়োর লাইফ উইল বি সেফ। ওকে স্যার, গট ইট স্যার। এনি মোর কোয়েশ্চেন্স? স্যার লেটার নেক্সট থেকে দেওয়া যাবে? অ্যান্সার দিচ্ছি আমি, কোয়েশ্চেন কারো আছে? অনন্যা, প্রীতা, তোমার কোয়েশ্চেন আছে? No, sir. সাদিয়া, क्वेश्चन? No, sir. ओके, गुड, ठीक है। अच्छा, मिसबा असो, সামিউল হাসান, আব্দুল্লাল মামুন, ফেরদৌস শাহরিয়ার,
মাহবুল হক ভূঁইয়া, নুরজাহান সাইদ, Present, sir. কে নুরজাহান সাইদ? Yes, sir. আচ্ছা, মুনাব্বিরুল সাকলাইন, মুনাব্বিরুল, আয়েশা বিনতে মুস্তফা, রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতানা, আব্দুল্লাহ আল মোহিত মৃদুল, জি না স্যার। আহনাফ শারিয়ার, কে মৃদুল? জি স্যার বলুন স্যার। আচ্ছা, আহনাফ শারিয়ার, শেখ শাহাবুন সাকিব, আকিব রায়হান, অনন্যা প্রীতা, Present, sir. অভিষেক শিকদার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আর কেউ বাকি আছো? কাউকে ডাকা হয়েছে, ডাকা হয় নাই? Okay, thank you very much. See you in the next class. Platform as a service. হ্যাঁ বলো। স্যার আমাদের কুইজ এর মিডের ব্যাপারে কি কিছু বলেছিলেন? আমি একটু লেটে জয়েন করেছি তো। আমি বলেছিলাম যে কুইজ আর মিডের গুলো আমরা নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসের আগে তোমরা পেয়ে যাবা, বিকজ এটা একটু সময় লাগতেছে, কেস স্টাডিজ এন্ড এভরিথিং। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের কুইজটা নিতেছি। জি, ওকে স্যার। অলরাইট, সো স্টাডি, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। তো স্যার নেক্সট ক্লাসে পরীক্ষা স্যার? নেক্সট ক্লাসে পরীক্ষা সেকেন্ড হাফে, ওকে স্যার। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস।